দেখ আজকে সেকেন্ড ক্লাসটা হবে, ঠিক আছে? সেকেন্ড ক্লাসটা হবে, কালকে ডে 1টা করেছিলি, আজকে সেকেন্ড ক্লাস হবে। ডে 2 কি বলছে লেখ, কোশ্চেন লেখ, হ্যাঁ অঙ্কগুলো আমাকে করে দে। আজকের 1 নম্বর অঙ্ক লেখ, অ্যান ইন্ডিভিজুয়াল ইনভেস্ট an individual invest ठीक है, an individual invest rupees 4,000 at 10% interest, 10% interest rate compounded annually, ঠিক আছে, for 5 years। for 5 years লিখিস তো, for 5 years full stop। find out the amount that he would receive after 5 years। এটা দিয়েছ অঙ্ক, দেখি অঙ্কটা অ্যান্সারটা করি। সিম্পল কোশ্চেন বলেছে, অ্যান ইন্ডিভিজুয়াল যার আমি, মানে একজন ইন্ডিভিজুয়াল 4,000 টাকা ইনভেস্ট করেছে, এবং যেখানে ইনভেস্ট করে সেখানে বলছে আমি তোমাকে 10% করে সুদ দেবো, ঠিক আছে? 10% করে সুদ দেবো অ্যানুয়ালি, মানে বছরে বছরে তোমাকে 10% করে সুদ দেবো। তাহলে 5 বছর পর আমি কত টাকা পাবো? 5 বছর পর কত টাকা পাবো? তাহলে বুঝতে পারলি তো, সিম্পল কোশ্চেন দিয়েছে। তাহলে কি করবো, অ্যান্সারে যখন আসবো, সলিউশন লেখ ফিউচার ভ্যালু, মানে 5 বছর পর কত টাকা পাবো, তাহলে ফিউচার ভ্যালু, ঠিক আছে? ফিউচারে কত পাবো জানতে দিয়েছে। আজকে 4,000 টাকা জমা দিয়ে 5 বছর পর কত পাবে, তাহলে কি ফিউচার ভ্যালু বের করার ফর্মুলা, ফিউচার ভ্যালু ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু ব্র্যাকেটে লিখবো 1 প্লাস আই টু দি পাওয়ার n। তার মানে আজকে কত টাকা জমা দিয়েছি স্যার, আজকে 4,000 টাকা জমা দিয়েছি। 1 প্লাস আই কত, 10%, 0.10। n ক বছর, 5 বছর হয়ে গেল। তাহলে 1.1, ঠিক আছে, 1.1 হলো তো। দেখ না এখানে কি হবে, 1 এর সাথে 0.10 যোগ করলে কত হবে, 1.1 পাওয়ারে 5। তার মানে কি জানিস তো, মানে 5 বার 1.1 গুণ করবি। এটা আমরা ফার্স্ট সেমিস্টারে করেছিলাম ম্যাথমেটিক্সে। এটা কিভাবে করতে হয়, জাস্ট তোদের কাছে কি ক্যালকুলেটর দেখে নে, কারোর কাছে ক্যাশিওর ক্যালকুলেটর আছে, তো কারোর কাছে অটপ্যাথের ক্যালকুলেটর আছে, বিভিন্ন কারো সিডিএন এর ক্যালকুলেটর আছে, ঠিক আছে? তো দেখ আমার কাছে ক্যাশিওর ক্যালকুলেটর আছে, ঠিক আছে? কি করব ক্যাশিওর ক্যালকুলেটরে, 1.1 কি লিখলাম দেখ, 1.1 ক্যাশিওর ক্যালকুলেটর 1.1 লিখে ডবল ইনটু প্রেস করবি, ঠিক আছে? 1.1 লিখে ডবল ইনটু প্রেস করবি। দেখ যারা যারা ক্যাশিওর ক্যালকুলেটর শুনে নে, ডবল ইনটু প্রেস করবি, ঠিক আছে? আমি ক্যাশিওর ক্যালকুলেটর বলছি, তারপর নরমাল ক্যালকুলেটর বলছি, ঠিক আছে? 1.1 লিখে ডবল ইনটু প্রেস করলে দেখবি উপরে দেখবি স্ক্রিনে কে লেখা দেখাবে, কে উপরের দিকে দেখ কে লেখা দেখাচ্ছে, ঠিক আছে? দেখিস কে লেখা দেখাচ্ছে, ঠিক আছে? তাহলে 1.1 লিখে আমি সব বলে দিচ্ছি, কার ক্যালকুলেটর কি দিচ্ছে কি দিচ্ছে না সব বলে দিচ্ছি, ঠিক আছে? তো ক্যাশিওর বা দু রকমের ক্যালকুলেটর আছে, ঠিক আছে? একটা ক্যালকুলেটর নরমাল কাজ করে, আরেকটা ক্যালকুলেটর মানে নরমাল কাজ করে না, ঠিক আছে? তো তাহলে আমি কি বললাম, ক্যাশিওর ক্যালকুলেটরে 1.1 লিখে ডবল ইনটু প্রেস করবি, ডবল ইনটু প্রেস করার পর পাওয়ারে কত আছে 5, তাহলে তোকে 4টি ইকুয়াল টু প্রেস করতে হবে। তাহলে কত হচ্ছে বল, 1.1 ডবল ইনটু প্রেস করলাম, 4টি ইকুয়াল টু প্রেস করব, 4,000 ইন্টু 1.61051 গুণ কর, ইন্টু 4,000 গুণ করে কত হচ্ছে 6442, কি লিখলাম 6442, এটা হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে? এবার দেখ এটা আমি কি বললাম, ক্যাশিওর ক্যালকুলেটরে,
আর নর্মাল ক্যালকুলেটর কি হবে, নর্মাল ক্যালকুলেটর লিখে দিচ্ছি, কিচ্ছু না, সিম্পল ব্যাপার, 1.1 লিখবি, ঠিক আছে, 1.1 লিখে ইন্টু এই 4টে ইকুয়াল টু বেস, দুটোর মধ্যে ডিফারেন্স বুঝতে পারলি, দুটোর মধ্যে ডিফারেন্স বুঝতে পারলি, শুধু এখানে ডবল ইন্টু আর এখানে একটাই, এই যে ডিফারেন্স, বুঝতে পারলি তো? বুঝা গেছে? তার মানে তোদের যাদের ক্যাশিওর ক্যালকুলেটর নিচের পোর্শনে হয়ে তার মানে নর্মাল ক্যালকুলেটর কাজ করছে, বুঝতে পারলি? এটাই দেখে নিলাম, বলে দিলাম, কারণ আমাকে অনেকে বলছিল স্যার আমার ক্যাশিওর ক্যালকুলেটর আছে, আমার হচ্ছে না, কিভাবে করবো, আমি তো বলে দিলাম, ঠিক আছে তো? বোঝা গেল অঙ্কটা? আচ্ছা, আমার কথা মন দিয়ে শুনি, প্রত্যেকে মনোযোগ সহকারে শুনে, আমি কি বলছি, এটা হলো তো? এইবার এটা আর এক রকম ভাবে অঙ্কটা করা যায়, তোকে দু রকম ভাবে অঙ্ক জানতে হবে, দু রকম ভাবে অঙ্ক জানতে হবে, কি রকম? প্রেজেন্ট ভ্যালুর সাথে কি গুণ করবো জানিস? সিভিএফ, কি লিখলাম? প্রেজেন্ট ভ্যালুর সাথে কি গুণ করলাম? সিভিএফ। এবার এখানে দেখ, ভালো করে শুনবি, আমার দিকে তাকাবি, মানে যে স্ক্রিনের দিকে তাকাবি, ওয়ান আই কমা এন, পরীক্ষা হলে বলে দেবে, পরীক্ষার হলে এটার ভ্যালু বলে দেবে, সিভিএফ আই কমা এন বলে দেবে, যদি পরীক্ষা হলে সিভিএফ আই কমা এন বলে, তখন এই ফর্মুলাটা ইউজ করতে হবে, উপরটা লিখতে করলে হবে, বুঝতে পারলি তো? তাহলে পিভি কত? পিভি ধর 4000, ঠিক আছে, সিভিএফ এখানে লিখলাম সিভিএফ, আই কত বলেছিল, আই মানে কি 10%, তাই তো? তাহলে 10% মানে এখানে লিখলাম 10%, আর 5 বছর কমা দিয়ে 5, এরকম বলে দেবে, ঠিক আছে? তাহলে 4000, আর এটা করে কত বেরিয়েছিল বল, 1.61051, নিশ্চয়ই প্রত্যেকের কাছে ক্লিয়ার হলো ব্যাপারটা? কত হলো? 6442, যেটাই কর একই অ্যান্সার বেরোবে, একই অ্যান্সার বেরোবে। এইবার দেখ, এই যে এখানে লিখলাম না সিভিএফ, সিভিএফ বললাম না, সিভিএফ কোনটাকে বলে জানিস? সিভিএফ কোনটাকে বলে? এই যে 1+i⁴n কেই বলা হয় সিভিএফ, বুঝতে পারলি? সিভিএফ, স্যার সিভিএফ এর ফুল ফর্মটা কালকে বলেছিলাম, আজকে আবার বলেছি, কম্পাউন্ড ভ্যালু ফ্যাক্টর, কি বললাম? কম্পাউন্ড ভ্যালু ফ্যাক্টর, সিভিএফ, ঠিক আছে? বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছি। একটা পরের অঙ্ক চলে আসবে, সবার হয়েছে 1 নম্বর অঙ্কটা কমপ্লিট, 2 নম্বর অঙ্ক চলে আসবে। 2 নম্বর অঙ্ক চলে আসবে, চল লেখ, মিস্টার এক্স ডিপোজিটস, মিস্টার এক্স ডিপোজিটস ₹1 lakh, ₹1 lakh in a bank account, in a bank account of 6% interest, okay, of 6% interest rate, compounded semi-annually, কি লিখলাম? compounded semi-annually, কি লিখলাম? compounded semi-annually, ঠিক আছে, for 20 years, full stop, find out, full stop দিয়ে লেখ, find out the amount, find out the amount, full stop দিয়ে লেখ, find out the amount, find out the amount that he will receive, that he will receive after 20 years, after 20 years, সিম্পল কোশ্চেন দিয়েছে, মানে বোঝ, আগে এটা যে করা বুঝতে পারলি, সময় নষ্ট করতে হবে এটা। বলছে মিস্টার এক্স 1 লাখ টাকা ব্যাংকে ডিপোজিট করেছে, আচ্ছা আজকে 1 লাখ টাকা এক্স জমা করেছে, 1 লাখ টাকা ব্যাংকে জমা করেছে, আজকের ভ্যালু আজকে জমা করেছে, 1 লাখ টাকা আজকে জমা করেছে, এবং ব্যাংকে জমা করে ব্যাংক তোকে 6% সুদ দেবে বলেছে বছরে, বছরে বলেছে না, 6% ইন্টারেস্ট রেট কম্পাউন্ডেড সেমি অ্যানুয়ালি বলেছে, সেমি অ্যানুয়ালি মানে হাফ ইয়ারলি, সেমি অ্যানুয়ালি মানে হাফ ইয়ারলি, ঠিক আছে তো? হাফ ইয়ারলি। এবার কি বলেছে, কত বছরের জন্য? 20 বছর, 20 বছর, টার্মটা দিয়েছে কত? 20 বছর। ফাইন্ড আউট দ্য অ্যামাউন্ট দ্যাট হি উইল রিসিভ, মানে তুই ভাব, আজকে তুই ব্যাংকে 1 লাখ টাকা জমা দিয়েছিস, 20 বছর পর ব্যাংকের থেকে কত টাকা পাবি, তাহলে টাকাটা কবে পাবি? 20 বছর পর, তাহলে টাকাটা আজকে পাবি মানে প্রেজেন্টে পাবি নাকি ফিউচারে পাবি? তাহলে ফিউচার ভ্যালু, প্রেজেন্টে পেলে প্রেজেন্ট ভ্যালু, ফিউচারে পেলে ফিউচার ভ্যালু, তাহলে তোকে ফিউচার ভ্যালু বের করতে হবে অঙ্কটা, ঠিক আছে? ফিউচার ভ্যালু লেখ, অ্যান্সার লেখ, চলে আয়, ফিউচার ভ্যালু, ফিউচার ভ্যালু ফর্মুলা কি আগেটাই লিখলাম, প্রেজেন্ট ভ্যালু ব্র্যাকেটে 1+i⁴n
আজকে কত টাকা জমা দিয়েছি ব্যাংকে? স্যার 1,00,000 টাকা। ব্র্যাকেটে 1 প্লাস আই কত? আই কত ছিল? দেখ এখানে লিখে দিচ্ছি আই। এ দেখ আই কত ছিল? 6% বলেছিল না? 6% কে ছোট করলে কি হয়? 0.06 এ কি করে হলো? 6 কে 100 দিয়ে ভাগ করলে 0.06 হয়। ঠিক আছে তো? এইবার দেখ অঙ্কটা কি বলেছে? হাফ ইয়ারলি বলেছে, সেমি অ্যানুয়াল মানে কি? হাফ ইয়ারলি। হাফ ইয়ারলি দেখ তোকে একটা ট্রিক্স বলে দিচ্ছি, তারপরে আমি বোঝাচ্ছি ট্রিক্সটা কি হয়। তোকে যদি হাফ ইয়ারলি বলে না, তাহলে কি করবি? এই যে আই কে 2 দিয়ে ভাগ করে দিবি, বুঝলি? হাফ ইয়ারলি। ঠিক আছে? হাফ ইয়ারলি মানে 2 দিয়ে। স্যার কেন 2 দিয়ে ভাগ করব? কেন হাফ ইয়ারলি মানে কি? বছরে তোকে দুবার সুদ দেবে। এইজন্য 2 দিয়ে ভাগ করলাম। আচ্ছা, এন কত বলেছে অঙ্কে বল? স্যার এন তো অঙ্কে বলেছে 20 বছর। তাহলে 1 বছরে যদি দুটো সুদ দেয়, 20 বছরে কটা সুদ দেবে? 40 টা। তাহলে 20 ইনটু 2। বুঝতে পারলি ব্যাপারটা কি করে কি হলো? তাহলে এটা কত হচ্ছে বল? স্যার এটা হচ্ছে 0.03। তাহলে এখানে লিখবো ডাইরেক্ট আই লেখ 0.03 আর এন এ কত লিখবি? 40। বোঝা গেল ব্যাপারটা? এন এ লিখবি 40। তাহলে কত হচ্ছে? 1,00,000 ব্র্যাকেটে লিখবি 1.03 পাওয়ারে 40। এবার দেখ, তুই যখন এটা ক্যালকুলেটরে করবি 1.03, ঠিক আছে? 1.03 আ নরমাল ক্যালকুলেটর যদি ইউজ করিস, একটা ইনটু পেস্ট করে ৩৯ বার ইকুয়াল টু পেস্ট করবি। ৩৯ বার। একবার কম, ৩৯ বার। হ্যাঁ, মানলাম পরীক্ষার হলে তোকে এত বড় বছর থাকবে না। অনেকটা কমই থাকবে। ৪-৫ বছরের মধ্যেই থাকবে। ঠিক আছে? বেশি থাকবে না। ৫ বছরের মধ্যে থাকবে। তো আমি বলে দিলাম। কবার ইকুয়াল টু পেস্ট করবি তুই? 39 টাইমস। ঠিক আছে? তাহলে 1.03। আচ্ছা, দেখি আমাদের কত বেরোলো এই 39 টাইমস করে কত বেরিয়েছিল তোদের বলতে পারবি? 3.262 আমার এরকম একটা বেরিয়েছে। ঠিক আছে তো? আমি ক্যালকুলেট করলাম, একটু টাইম নিয়ে করলাম। 3.262 এটা করে দেখলাম। ঠিক আছে তো? তার মানে এটা কত হচ্ছে? 1,00,000 এর সাথে এইটা গুণ করব। 3.262 গুণ কর। এর সাথে 1,00,000 মাল্টিপ্লাই করে দে, কত হচ্ছে? 326,204। 326,204। তাহলে বুঝতে পারলি ব্যাপারটা? মোটামুটি মাথায় ঢুকলো? আমি কিন্তু লিখে দিলাম যে বারবার বলছি যে ক্যাশিওর ক্যালকুলেটর আর কারোর ক্যাশিওর নরমাল ক্যালকুলেটর। ঠিক আছে? ক্যাশিওর ক্যালকুলেটর, নরমাল ক্যালকুলেটর দুটোতেই আমি বলে দিচ্ছি বারবার করে কি হবে। ঠিক আছে তো? কি হবে বলে দিচ্ছি। আর এইগুলি যে ট্রিক্স গুলো বলছি এগুলো লিখে রাখিস, কারণ বাড়িতে ক্যালকুলেটর ভুলে যাবে। কি বললি না বলতে পারলি? একটু এক জায়গায় লিখে রাখিস, নাহলে পরে ভুলে গেলে সমস্যা হবে। বুঝতে পারলি তো? পরে আবার মনে করতে বলবি, তখন কি দরকার? হয়তো ফোন করে জিজ্ঞাসা করে, দুদিন এক জায়গায় লিখে রাখলে সুবিধা হবে কিভাবে হয়। হয়ে গেল ব্যাপারটা? তাহলে এই অঙ্কটা শেষ হয়ে গেল। আচ্ছা, এটাই যদি আরেকটা ফর্মুলা দেয় তখন কি করে করতে হবে? কিচ্ছু না, সিম্পল ব্যাপার, একদম ঘাবড়াবি না। পিভির সাথে কি গুণ করবি? সিভিএফ। কি বললাম? সিভিএফ, কম্পাউন্ড ভ্যালু ফ্যাক্টর। কি লিখবো? আই কমা এন। আই বলতে কত পার্সেন্ট ছিল বল এখানে? আই কত পার্সেন্ট ছিল? 3% ছিল না? তাহলে এখানে লিখবো আই বলতে লিখবো এখানে 3%। আর কটা ইন্টারেস্ট হবে? কবার? 40 বার। বুঝতে পারলি? এরকম তোকে বলে দেবে। তাহলে 1,00,000 ইনটু এটা কত বেরিয়েছিল বল? 3.262। তাহলে অ্যান্সার হবে 326,204। আশা করি বুঝতে পারলি এটা। ঠিক আছে? বোঝা গেল ব্যাপারটা? ব্যাপারগুলো বুঝতে পারছিস? 3 নম্বর অঙ্কে চলে আসবো। 3 নম্বর অঙ্ক। সুমন বুঝতে পারছিস তো? ব্যাপারগুলো ঠিক আছে তো? ক্লিয়ার হচ্ছে তো? দেখে নে। 3 নম্বর অঙ্ক লেখ। মিস্টার জেড ডিপোজিটস, লেখ মিস্টার জেড। মিস্টার জেড ডিপোজিটস, লেখ মিস্টার জেড ডিপোজিটস রুপিস 50,000। রুপিস 50,000। ঠিক আছে তো? ইন আ ব্যাংক অ্যাকাউন্ট। ইন আ ব্যাংক অ্যাকাউন্ট। মিস্টার জেড 50,000 টাকা ডিপোজিট করেছে কোথায়? ব্যাংক অ্যাকাউন্টে। ফর 5 ইয়ার্স। কত বছরের জন্য? ফর 5 ইয়ার্স। ঠিক আছে? অ্যাট 8% ইন্টারেস্ট রেট, লাইক অ্যাট 8% ইন্টারেস্ট রেট, কম্পাউন্ডেড কোয়ার্টারলি। আগেরটা ছিল কি? সেমি অ্যানুয়ালি, তাই তো? তাই তো বলেছিল। আর এখানে কি বলছে দেখ? কোয়ার্টারলি। কম্পাউন্ডেড কোয়ার্টারলি।
full stop. Find out the amount. Find out the amount that he will get after 5 years. এই হলো কোশ্চেন। সিম্পল কোশ্চেন, কোনো ঘাবড়াবো না, এটা দেখে ঘাবড়াতে হবে না। সিম্পল দেখ কি বলছে, মিস্টার জে আজকে ব্যাংকে 50,000 টাকা জমা দিয়েছে। 8% ইন্টারেস্ট রেট চলছে এবং ইন্টারেস্ট কোয়ার্টারলি বলেছে। আচ্ছা, বছরে কটা কোয়ার্টার হয় জানিস? কটা? 4টে। বছরে 4খানা কোয়ার্টার হয়, বছরে 4খানা কোয়ার্টার হয়। ঠিক আছে, সিম্পল ব্যাপার। তার মানে 8% যদি সুদ হয় তাহলে কোয়ার্টারলি কত করে হবে? 2% করে। তাহলে বছরে তো 4টে সুদ। বছরে তো 4টে সুদ, তাহলে কর এখানে লেখ, এখানে একটা লেখ আয়। আয় কত বলেছে? 8%। 8% কে 4 দিয়ে ভাগ করবে কেন? বছরে যেহেতু 4টে সুদ। তাহলে 8% কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 2% হচ্ছে। 2% মানে 0.02। তাহলে ক বছর বলে স্যার? 5 বছর। 1 বছরে যদি 4টে সুদ দেয়, 5 বছরে কটা সুদ দেবে? 20টা সুদ দেবে। তাহলে এখানে লিখবো n ইকুয়াল টু কত হবে? 5 বছর ইনটু 4 অর্থাৎ 20টা। ব্যাস হয়ে গেল। তাহলে অ্যান্সার লেখ। ফিউচার ভ্যালু বের করব 5 বছর পর কত হবে। ফিউচার ভ্যালু ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু ব্র্যাকেটে 1 প্লাস i টু দি পাওয়ার 8। ঠিক আছে, তাহলে পিভি তে কত লিখবি? 50,000 টাকা। আর ব্র্যাকেটে 1 প্লাস i কত? স্যার 0.02। আর n কত? 20। বোঝা গেল? অ্যান্সার হলো। শিখিয়েছি নিশ্চয়ই, এটা বলতে হবে না কি করে হবে। লেখ 50,000 ব্র্যাকেটে লেখ 1.02 পাওয়ারে লিখবি 20। তাহলে ওই যেইভাবে শিখিয়েছিলাম ক্যালকুলেটর কর। 1.02 লিখে, ঠিক আছে, ডবল ইন্টু প্রেস কর, মানে ক্যাশিওর ক্যালকুলেটর উল্টা বলছে, ঠিক আছে তো। ডবল ইন্টু প্রেস করে ইকুয়াল টু কবার প্রেস করবি? 19টা। 19টা ইকুয়াল টু প্রেস করবি, 19টা। এটা অরিজিনাল ক্যাশিও ক্যালকুলেটর কি বলতো? ডবল ইন্টু প্রেস করলে উপরে না কে দেখাবে, ওটাই হচ্ছে অরিজিনাল ক্যাশিওর ক্যালকুলেটর। ঠিক আছে, অরিজিনাল ক্যাশিওর ক্যালকুলেটর। ডবল ইন্টু প্রেস করলে উপরটায় কে দেখাবে। আচ্ছা দেখ কত বেরোলো বল, আমাদের কত বেরোলো অ্যান্সার করে বল। 74297। এটা আর বললাম না, তোরা নিশ্চয়ই জানিস। আমি বলে দিলাম কিভাবে করতে হবে। 1.02 ক্যালকুলেটর লিখবি, লিখে ডবল ইন্টু প্রেস করবি, প্রেস করে ইকুয়াল টু কবার প্রেস করবো? যেহেতু পাওয়ারে 20 আছে, একটা কম। পাওয়ারে 20 আছে, তাই একটা কম, মানে 19টা। আর এইগুলো যদি তুই ঠান্ডা মাথায় করিস তাহলে ভুল হবে না। আর যদি ওইখানে তাড়াহুড়া করিস বা তুই একটা করছিলি, হুট করে কাউন্টিং এ মিস্টেক হয়ে গেল, ভুল হয়ে যাবে। বুঝতে পারছিস? এটা মাথায় রাখবি। আচ্ছা, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছিস। এটারই আরেকটা ফর্মুলা বল, এতক্ষণ ধরে বলছি। ফর্মুলাটা কি হবে? আরেকটা ফর্মুলা, অড দিয়ে পিভির সাথে কি মাল্টিপ্লাই করব? সিভিএফ। আর আই কত স্যার? আই 2%। আর এন কত? এন হচ্ছে 20। তাহলে 50,000 ইন্টু কত বেরিয়েছিল তোরা একটু আমাকে বলে দে। 1.4859 করে ওই অ্যান্সার একই বেরোবে, 74297। আশা করি বুঝতে পেরেছি। এগুলো বেসিক লেভেলের অঙ্ক করালাম। এরকম অঙ্ক আসলে আমি মনে করি, আশা করি কারোর ভুল হবে না, করতেই পারবে। সিম্পল অঙ্ক, এগুলোকে একদম সিম্পল টাইপের অঙ্ক বলা হয়। ঠিক আছে তো। এবার লেখ 4 নম্বর অঙ্কে চলে আসি আমরা। লেখ 4 নম্বর অঙ্ক, লেখ। হ্যাঁ, 4 নম্বর অঙ্ক লেখ। মর্গ্যান লিমিটেড, লেখ মর্গ্যান লিমিটেড অফার্স, এই অফার লেখ, অফার 6% রেট অফ ইন্টারেস্ট। 6% রেট অফ ইন্টারেস্ট। মর্গান লিমিটেড অফার করেছে 6% রেট অফ ইন্টারেস্ট অন ডিপোজিটস। ফুল স্টপ। হোয়াট ইজ দ্য effective rate of interest? What is the effective rate of interest?
হোয়াট ইজ দ্য এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট, ঠিক আছে তো। ইফ ইফ ইট if it compounding is done ঠিক আছে, এ দিয়ে লেখ মান্থলি, কমা বি দিয়ে লেখ কোয়ার্টারলি, আর সি দিয়ে লেখ হাফ ইয়ারলি। এই ছিল কোশ্চেন, সিম্পল একটা কোশ্চেন দিয়েছে। তাহলে কি বলছে, মর্গান লিমিটেড তোকে অফার করেছে কি 6% রেট অফ ইন্টারেস্ট অন ডিপোজিট, ডিপোজিটের উপর 6% ইন্টারেস্ট অফার করেছে। হোয়াট ইজ দ্য এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট, কি বের করতে বলছে, এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট কত হবে, ব্যাস আর কিছু না, তোকে বের করতে বলছে এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট কত হবে। বলছে ইফ ইট কম্পাউন্ডিং ইজ ডান, যদি কম্পাউন্ডিং মান্থলি হয় তাহলে কি হবে অ্যান্সার, কোয়ার্টারলি হলে কি হবে, আর হাফ ইয়ারলি হলে কি হবে অ্যান্সার। লেখ অ্যান্সারে চলে যায় এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট। এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট এর ফর্মুলা কি জানিস তো, সিম্পল ফর্মুলা মাথায় রাখবি, 1 প্লাস আই টু দি পাওয়ার n মাইনাস 1, এটা হচ্ছে এফেক্টিভ রেট অফ ইন্টারেস্টের ফর্মুলা। কি লিখলাম, এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট কত বললাম, 1 প্লাস আই টু দি পাওয়ার n মাইনাস 1, এটা হচ্ছে এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট বের করার ফর্মুলা। ঠিক আছে, প্রথমে যদি আমি অ্যান্সার মান্থলিতে আসি, হ্যাঁ প্রথমে একটা করে করো, মান্থলিতে করি, মান্থলি মানে কি হবে বল, মান্থলি আই বলেছিল কত পার্সেন্ট বল, 6%, 6% কে 12 দিয়ে ভাগ করবো মান্থলি, মান্থলি মানে কি বুঝতে পারছিস, 12 দিয়ে ভাগ করবো, মানে বছরে 12টা সুদ, তাই 12 দিয়ে ভাগ করলাম, কত হচ্ছে বল, 0. করে দেখ 6 ভাগ 100 মানে 0.06 ডিভাইড বাই 12, কত হচ্ছে 0.005, 0.005। ঠিক আছে, আর এন কটা হবে, এন দেখ এখানে কি কোনো আগের অঙ্কগুলো যখন করলাম না, বছরে বলছিল না, বছর ক বছর পর টাকাটা আমি পাবো, এখানে কিছু বলছি না। তাই এখানে যখনই বছর বললো না, সবসময় এনটাকে 1 ধরবো, এনটাকে 1 ধরে এগোবো, ঠিক আছে, এনটাকে 1 ধরবো। আর তাহলে কটা সুদ পাবো, 12টা সুদ পাবো, 1 বছরে 12টা সুদ পাবো, 12। তাহলে দেখ অ্যান্সার কত হচ্ছে, 1 প্লাস 0.005 পাওয়ারে কত হবে, পাওয়ারে হবে এন এর মান 12 মাইনাস 1, কত হচ্ছে 1.005 টু দি পাওয়ার 12 মাইনাস 1। কত বলেছে দেখ, করে কত বেরোলো, আমার বেরোচ্ছে ইন্টু 100 করে দিই একবারে, আমার বেরোচ্ছে জানিস কত, 6.17%। আমি বলছি প্রত্যেককে বলছি, তোদের প্রত্যেকের ক্যালকুলেটারে যত বেরিয়ে যায় ওর সঙ্গে 100 মাল্টিপ্লাই করে দিবি, ব্যাস তাহলে দেখবি এটা বেরিয়ে যাবে। প্রত্যেকের ক্যালকুলেটার যা বেরিয়ে তার সঙ্গে 100 মাল্টিপ্লাই করে দিবি, তাহলে এটা বেরিয়ে যাবে। কারণ আমাকে তো রেট অফ ইন্টারেস্ট বের করতে হবে, পার্সেন্টেজই তো লাগবে না অ্যান্সারটা। হয়ে গেল 6.17%, হয়ে গেল। তাহলে সেম ভাবে তোরা করে দে, মান্থলি করলাম, তাহলে তোরা কি করে দিবি বল এবার, কোয়ার্টারলি করতে পারবি, কোয়ার্টারলি করে দে, কোয়ার্টারলি সেম ভাবে করবো, হ্যাঁ কোয়ার্টারলি। কোয়ার্টারলি কিভাবে করবো, আই লিখবো, আমার কত ছিল, 6% ছিল, 6% মানে 0.06, আর বছরে 4টে ইন্টারেস্ট হবে, কোয়ার্টারলি মানে বছরে 4 বার, 0.06 কে 4 দিয়ে ভাগ কর, কত হচ্ছে 0.015,
হয়ে গেল এন। এন কে তো একই ধরেছি, 1 বছর ধরেছি, তাহলে 1 বছর ইনটু চারটে ইন্টারেস্ট হবে, 1 বছর 4টে ইন্টারেস্ট ইকুয়াল টু 4। তাহলে অ্যান্সার কি হবে এখানটায় দেখ, 1 প্লাস আই টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে 1 প্লাস আই কত, 0.015, পাওয়ারে কত হচ্ছে 4 মাইনাস 1, 1.015 পাওয়ারে 4 মাইনাস 1 কত হচ্ছে বলতো, 6.14%। 6.14% হয়ে গেল কোয়ার্টারলি। এবার একই রকম ভাবে তোরা মান্থলি কর, নিজে নিজে কর। আচ্ছা কি করলাম আমরা, মান্থলি করেছি, প্রথমটা কি করলাম মান্থলি, তারপর কোয়ার্টারলি করলাম, হাফ ইয়ারলি কর, হাফ ইয়ারলিটা নিজে নিজে কর। তাহলে দেখ একবারে কর, 1 প্লাস আই টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে হাফ ইয়ারলি মানে কটা শুনতে হবে বছরে, কটা শুনতে হবে বছরে, দুটো। তাহলে এন এর ভ্যালু 2 বলতে পারি তো, এন এর ভ্যালু তো 2 বলতে পারি, দেখ এন এর ভ্যালু তো 2 বলতে পারি, মাইনাস 1। আর আই কত, আমার পার্সেন্টেজ কত, 6%। আমার তো 6% ছিল না, 1 বছরে 6% দেবে। তাহলে বছরে যদি দুবার ইন্টারেস্ট দেয় সেটা ভাগ হয়ে গেল না, কত হয়ে গেল, 3% হলো না। তো 3% মানে 0.03। তাহলে 1 প্লাস 0.03, ঠিক আছে, আর পাওয়ারে কত লিখলাম, পাওয়ারে আমি বললাম কত, 2 হবে, 2 মাইনাস 1 করে বেরোলো কত, 6.09%। তাহলে হয়ে গেল ব্যাপারটা। দেখ, এটা বুঝতে পারলি তো, এটা আমরা হ্যাঁ হ্যাঁ, এটা না না 6.09ই লিখবে, এটাকে 6.1 লিখবে না, 6.09 লিখ। পয়েন্টের পর দুটো ঘর অব্দি অ্যালাও আছে, এফএম এ দুটো তিনটে ঘর লেখা যায়, একটা ঘর লিখবে না। যেটা বলছিলাম এরপরে, এই যে এটা করলাম না ইফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট, এটা ফর্মুলায় ফেললাম, উইদাউট ফর্মুলায় যদি তুই বুঝতে চাস, তুই যদি ব্যাপারটাকে বুঝতে যে না ফর্মুলায় করবো না, এমনি যদি হয়, তাহলে সেক্ষেত্রে কি হতে পারে, যে ইফেক্টিভ রেট অফ ইন্টারেস্টটা কি হতে পারে, এখানে তোকে কি করলি তুই, এটা তুই এখানে ইফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট ফর্মুলায় ফেললি। দেখ দেখ ফর্মুলাটা কি ছিল, 1 প্লাস আই টু দি পাওয়ার এন মাইনাস 1, যদি ফর্মুলা না করিস, ফর্মুলা না করলে কি হবে, লাস্টের পোর্শনটাই বলি, লাস্টেরটাই বলি। মনে করি আমি ব্যাংকে কত টাকা জমা দিয়েছি, মনে করি ব্যাংকে আমি 100 টাকা জমা করি, এটাকে পিবি বলতে পারি না, ব্যাংকে আমি 100 টাকা জমা করেছি, ঠিক আছে। আচ্ছা, ব্যাংকে 100 টাকা জমা করেছি, তা আমাকে কত পার্সেন্ট করে সুদ দেবে বলেছে, আই বলেছিল কত পার্সেন্ট, 6% সুদ দেবে, 6% সুদ দেবে। আর সুদ কটা দেবে, হাফ ইয়ারলিতে, বছরে দুটো সুদ দেবে। তা বছরে দুটো সুদ দিলে কত হবে, এটা 3% হয়ে যাবে, মানে 0.03, একই না, এটাকে 2 দিয়ে ভাগ করে দে না, হয়ে গেল। তাহলে দেখ ব্যাপারটা কি হচ্ছে, তুই ব্যাংকে 100 টাকা জমা করেছিস, তাহলে ব্যাংক তোকে সুদ দেবে, ব্যাংক তোকে সুদ দেবে। তাহলে প্রথমে কত সুদ দেবে, দেখ 3% দিয়ে দিল, বছরে দুটো সুদ দেবে 3% করে। তাহলে 103% দিয়ে দিল, কত হচ্ছে দেখ তো, কত হচ্ছে, 103% করলে 103, তাই তো। তারপর কত হলো, 103, তার উপর তো শুধু এটি কি দেবে নাকি আরেকটা সুদ দেবে, বছরে দুটো সুদ দেবে। তো 103 হলো, তার সঙ্গে আবার 3% সুদ দিয়ে দেবে, তাহলে কত হচ্ছে, 106.9। তাহলে তুই ইনভেস্ট করেছিলি কত, 100 টাকা, 1 বছর পর সেই টাকাটা কত হয়ে গেল, 106.9। তাহলে কত টাকা এক্সট্রা চলে আসলো, 6.9, মানে 6.9, মানে এখানে কি হয়েছিল বল, আচ্ছা আমি না 106.9 লিখিনি, এটা 106.9 লিখবো না, লিখবো 106.09 বেরিয়েছিল আমার, 106.09 বেরিয়েছিল, আমি 106.9 লিখে দেবো, 106.09 বেরিয়েছিল। তার মানে 1 বছর পর তুই পাচ্ছিস 106.09, কিন্তু তোর ইনভেস্টমেন্ট ছিল কত, 100 টাকা। তাহলে কত টাকা এক্সট্রা পেয়েছিলি, 6.09। তাহলে দেখলি আমাদের এখানে কত বেরিয়েছিল, 6.09 বেরিয়েছিল, এখানেও 6.09। মানে কনসেপ্টটা হচ্ছে এটা, ঠিক আছে। তুই যদি ফর্মুলা না মাথায় রাখ, এটা হচ্ছে কনসেপ্ট। এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট বিগত 20-30 বছরেও আসে, ঠিক আছে, এটা আসে, ঠিক আছে, এটা আসার চান্স নেই, বাট সিলেবাসে আছে বলে আমি দেখালাম, সিলেবাসে আছে তাই দেখালাম।
আচ্ছা শোন, এরপরে দেখ কি বলবো, এরপরে কি বলবো, 5 নম্বর অঙ্ক লেখ, 5 নম্বর অঙ্ক লেখ। মিস্টার এসপি দাস, মিস্টার এসপি দাস, ঠিক আছে, ডিপোজিটস রুপিস, মিস্টার এসপি দাস ডিপোজিটস রুপিস কত টাকা, 10,000 টাকা ইন আ ব্যাংক, লেখ 10,000 ইন আ ব্যাংক for a period of 1 year, for a period of 1 year. Full stop. The bank offer following two options. The bank offer following two options. Okay, bank offers following two options. তাহলে বুঝতে পারলি, এসপি দাস ব্যাংকে 10,000 টাকা জমা করেছে, ঠিক আছে, ফর আ পিরিয়ড 1 ইয়ার, ঠিক আছে, 1 ইয়ার। এবার ব্যাংক ওকে দুটো অপশন অফার করেছে। কি কি অপশন অফার করেছে লেখ, ফার্স্ট অপশন লেখ, টু রিসিভ, লেখ টু রিসিভ ইন্টারেস্ট, ঠিক আছে, অ্যাট 12% পার অ্যানাম, অ্যাট 12% পার অ্যানাম, ঠিক আছে তো, কম্পাউন্ডেড মান্থলি, কম্পাউন্ডেড মান্থলি, তাহলে কি বলেছে, তোকে কি অফার করেছে, তোকে অফার করেছে, বলছে তোমাকে বছরে 12% সুদ দেবো এবং সুদটা কি হবে মাসে মাসে, কম্পাউন্ডেড অ্যানুয়ালি বলেছে, ঠিক আছে। তাহলে মান্থলি হলে কত হচ্ছে বল, বছরে যদি 12% সুদ দেয় তাহলে মাসে কত দেবে, 1%। 2 নম্বর পয়েন্ট লেখ, টু রিসিভ ইন্টারেস্ট, টু রিসিভ, টু রিসিভ ইন্টারেস্ট অ্যাট 12.25% পার অ্যানাম। তাহলে বছরে আগেরটা 12% বলেছে সুদ দেবে, এবার বলছে 12.25% সুদ দেবে, ঠিক আছে, পার অ্যানাম, কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, ফুল স্টপ। এবার নিচে লেখ, হুইচ অপশন should be accepted, which option should be accepted, ঠিক আছে, বাই মিস্টার দাস। সিম্পল কথা, ভাব তুই আজকে ব্যাংকে ধর 1,000 টাকা 10,000 টাকা জমা করছিস, ঠিক আছে তো, 1 বছরের জন্য, 1 বছরের জন্য ব্যাংকে 10,000 টাকা জমা করছিস, ব্যাংক তোকে দুটো অফার দিয়েছি যখন জমা করতে গেছিস, বলছে তোমাকে আমি 12% সুদ দেবো, 12% সুদ দেবো, 12% সুদ দেবো, কিন্তু মান্থলি দেবো, তাহলে 1% করে দেবো, তুমি কোনটা নেবে, এটা নেবে নাকি তোকে 12.25% সুদ দেবো বছরে হাফ ইয়ারলি, তাহলে হাফ ইয়ারলি 12.25% সুদ দেবো, তাহলে মাসে মানে 6 মাসে কত হচ্ছে বল, 12.25 কে 6 আর 12.25 কে 2 দিয়ে ভাগ কর, 6.125%, ঠিক আছে তো, 6 মাসে তোকে 6 মানে আমার কথাটা বুঝতে পারছিস তো, প্রথম সিচুয়েশনে বলছে মাসে মাসে তোমাকে 1% করে দেবো, ঠিক আছে, আর পরের সিচুয়েশনে বলছে 6 মাস অন্তর অন্তর 6.125% সুদ দেবো, বলছে তোমার কাছে কোনটা এসে, তুমি কোনটা নেবে, এখন তুই দেখে বলতে পারিস না। এবার এখানে 6.125% তো 6 মাসে, তাহলে এটাকে যদি তুই 6 দিয়ে ভাগ করিস তাহলে কত হচ্ছে, 1.02%। তো এখানে তোকে ক্যালকুলেশন করে দেখাতে হবে যে তোর কাছে কোনটা বেটার, ঠিক আছে। চ অঙ্কটা আরম্ভ করি, কত নম্বর অঙ্ক এটা, 5-এর অঙ্কটা, চ লেখ, প্রথম অপশনটা করছি, প্রথমে এক একটা করছি, ফিউচার ভ্যালু বের করো, ফর্মুলা কি হবে, প্রেজেন্ট ভ্যালু ব্র্যাকেটে 1 প্লাস i টু দি পাওয়ার n। তাহলে বল প্রথম সিচুয়েশনে ইন্টারেস্টটা কি বলেছে, ইন্টারেস্ট দেখি কি হয়, মান্থলি হয়, হাফ ইয়ারলি হয়, কোয়ার্টারলি হয়, বাইরে কিছু হয় না, ঠিক আছে।
মান্থলি, প্রথমটা বলে মান্থলি। তাহলে 12% সুদ মান্থলি মানে কত? 12 দিয়ে ভাগ করবো, তাহলে কত হচ্ছে? 1%। তাহলে পিভি কত ছিল? 10,000। আর 1 প্লাস আই 1% মানে কত স্যার? 0.01। 0.01। তাহলে ক বছর বলেছিল অঙ্কে স্যার? অঙ্কে তো 1 বছর বলেছিল। অঙ্কে ক বছর? 1 বছর বলেছিল। তাহলে 1 বছরে কটা সুদ পাবি এই সিনারিওতে? 12টা সুদ পাবি না? মান্থলি বলতে 12টা সুদ দিতে পাবি। তাহলে এখানে n কত হবে? 1 × 12 = 12। তাহলে করে ফেল। এটা করে দেখ কত বেরোচ্ছে? 10,000 ব্র্যাকেটে 1.01 টু দি পাওয়ার 12 করে দেখ কত বেরোচ্ছে? 11,268। এবার সেকেন্ড সিনারিও চলে আয়। সেকেন্ড সিনারিও চলে আয়। ফর্মুলা একই। FB ইকুয়াল টু পিভি ব্র্যাকেটে 1 প্লাস আই টু দি পাওয়ার n। এটা কি করে হবে এখানে? এখানে কোয়ার্টারলি ইন্টারেস্ট 12% কে 4 দিয়ে ভাগ করবো মানে কত হবে? 3%। এখানে পরেরটা কোয়ার্টারলি ছিল না? ও সরি, হাফ ইয়ারলি, সরি মিস্টেক, হাফ ইয়ারলি বলেছিল। হাফ ইয়ারলি মানে 2 দিয়ে ভাগ হবে। তাহলে কত হবে? 6%। 6% মানে 0.06। ঠিক আছে? তাহলে পিভি কত ছিল? 10,000 প্যাকেটে একবারে করতে পারি 1.06 কে বারবার সরি মিস্টেক হয়েছে। এটা 12.25 ছিল। 12.25 ডিভাইড বাই 2 কত হচ্ছে? 6.125। ঠিক আছে, এবার এটাকে 100 দিয়ে ভাগ করে দে। 0.06125। এটা হচ্ছে 1.06125 আর টু দি পাওয়ার কত হবে এখানে? এখানে কত হবে? 2 হবে, তাই তো? বছরে কটা ইন্টারেস্ট দেবে? দুবার 2 দেবে। করে দেখ কত বেরোচ্ছে? 11,263। এই ছিল কোশ্চেন। স্লাইড চেঞ্জ হয়েছে, বাট তুই কোনটাকে অবশ্যই তুই প্রথম অপশনটাকে চুজ করবি। 6 নম্বর অঙ্ক লেখ। এতক্ষণ আমরা কি শেখালাম জানিস তো? এতক্ষণ আমি কি করলাম? আমি না দুটো টপিক করালাম তোকে এখনো পর্যন্ত। কালকেই করেছিলাম এই অঙ্কগুলো, তার উপর বেস করে আজকে অঙ্কগুলো চুজ করেছি। কালকে তো মেইনলি থিওরিটিক্যাল কনসেপ্ট দিয়ে কিছু অঙ্ক ধরেছিলাম। আমি এই যে কম্পাউন্ডিং টেকনিকে 4টে টপিক হয়, আমি তোকে দুটো টপিক করালাম। সিঙ্গেল ক্যাশ ফ্লো করালাম। এটা কি করালাম? সিঙ্গেল ক্যাশ ফ্লো করালাম। ঠিক আছে? সিঙ্গেল ক্যাশ ফ্লোর একটা হচ্ছে সিঙ্গেল পিরিয়ড আর একটা হচ্ছে মাল্টি পিরিয়ড, এই দুটো করালাম। এইবার করাবো কি বলতো? এইবার করাবো, দেখ এখানে কি করলাম? এই যে এখানে যে বললাম না সিঙ্গেল ক্যাশ ফ্লো কেন বললাম? একবারই ব্যাংকে টাকা জমা করলি। যদি এরকম হয় প্রতি মাসে ব্যাংকে টাকা জমা করছিস, এরকম তো হতে পারে। প্রতি মাসে বারবার করে তুই এমন কোনো জায়গায় বারবার টাকা ডিপোজিট করছিস, সেরকম সিনারি। তার মানে এখানে কি এমন আজকে এখনো পর্যন্ত যে কটা অঙ্ক করলাম, এমন একটা অঙ্ক পেয়েছিস যে তুই বারবার করে টাকা জমা দিচ্ছিস? নাকি একটা বারই টাকা জমা দিয়েছিস, একবার টাকা জমা দিয়েছিস? তাহলে একবার টাকা জমা দিলে তারপরে সিঙ্গেল ক্যাশ ফ্লো। ঠিক আছে? যদি বারবার টাকা জমা দিস সেক্ষেত্রে কি হবে? বারবার টাকা জমা দিলে কি হবে? বারবার টাকা জমা দিল। এখন সেই অঙ্ক করুন, বারবার টাকা জমা দিচ্ছি। ধর আজকে 5,000 টাকা দিলাম, কালকে 10,000 টাকা দিলাম, পরশুদিন 20,000 টাকা জমা দিলাম, মানে যেমন করে তুমি সেভিংস এ অনেকে টাকা জমা করে, ঠিক আছে? তো বারবার করে টাকা জমা দিচ্ছে, ঠিক আছে? সেরকম সিনারিওতে কি হবে? ঠিক আছে তো? আবার আরেকটা উদাহরণ রেকারিং বলতে রেকারিংটা কি হয়? প্রতি মাসে কি আমরা ব্যাংকে টাকা জমা দিই? ধর 500 টাকার বই করলাম, প্রতি মাসে 500 করে জমা। তাহলে এখানে কি এটা কি হলো? এখানে কি হলো? ব্যাপারটা ভালো করে অঙ্ক তো আমি করেই তোর অঙ্ক করবো, এক্ষুনি ফর্মালি অঙ্ক হয়ে যাবে। কিন্তু ব্যাপারটা যদি বুঝে রাখিস তাহলে অঙ্ক করতে পারবি, ইজি হয়ে যাবে অঙ্কটা। দেখ তুই নিজেও ভাব, আজকে ধর বাড়িতে যেমন দেখবি তোর সেভিংস যখন অ্যাকাউন্ট আছে তো প্রতি মাসে কি সেম টাকা জমা দিস? তো কোনো মাসে যেমন টাকা তেমন জমা দিস।
তো কোনো মাসে 5,000, কোনো মাসে 10,000, কোনো মাসে 15,000। তাহলে টাকা জমা দেওয়ার বারবার টাকা জমা দিচ্ছি। কিন্তু অ্যামাউন্টটা কি সেম? না। এটাকে বলে আনইকুয়াল। আবার কোনো দেখবি আমরা যখন ব্যাংকে বা পোস্টে যখন রেকারিং করি যে প্রতি মাসে আমি বই করেছি ৳500 জমা দেব। তাহলে টাকাটা কি বারবার আমি টাকাটা তো বারবার জমা দিচ্ছি। কিন্তু টাকাটা কি টাকা? সেম টাকা। তো ২ রকমের অঙ্ক হয়। এখন যে এই দুটো পার্ট বাকি আছে সেই দুটো পার্টের বলছি। বারবার ডিফারেন্ট অ্যামাউন্ট হবে একটা আর একটা সেম অ্যামাউন্ট হবে। ঠিক আছে? আচ্ছা। সেম অ্যামাউন্ট হলে তাকে কি বলে? প্রতি বছর যদি সেম অ্যামাউন্ট হয় তাকে বলা হয় অ্যানুইটি। কি বললাম মাথায় রাখবি তো? প্রতি বছর সেম অ্যামাউন্ট হলে তাকে বলা হয় অ্যানুইটি বলে একটা কথা। আর আমাদের পরীক্ষায় অ্যানুইটিই আসে। ব্যাপারটা অনেক ইজি হয়ে যাবে ব্যাপারটা। আমি কেন এতক্ষণ আমি তো ডাইরেক্ট তোকে পরীক্ষায় আসার অঙ্ক তুলে দিতে পারতাম। বুঝতে পারবি পরীক্ষায় আসার অঙ্ক। যখনই পরীক্ষায় আসার অঙ্ক করব না তুই বুঝতে পারবি না। এ কেন হলো? তুই যখন আস্তে ধরে ব্যাপারটা টপিকটা কনসেপ্ট মাথায় রাখবি বুঝে যাবি কিছু নেই অঙ্কটা। তখন পরীক্ষার অঙ্ক আমাকে আর করাতে হবে না। পরীক্ষায় যে অঙ্ক আসে। ইজিলি পারবি করতে। দেখ কোয়েশ্চেনটা লিখছি। ৬ নম্বর অঙ্কটা লেখ। বলছে an investor makes কোশ্চেনটা পড়লেই বুঝতে পারি an investors makes successive investment for 5 years at an annual interest at an annual interest rate of 4%. Full stop. His successive investment is shown below. বলছে an investor মানে একজন ইনভেস্টর কে যে বড় কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে টাটা কোম্পানিতে আজকে তুই টাকা লাগাচ্ছিস তুই ইনভেস্টর হয়ে গেছিস যে কোম্পানিতে টাকা লাগায় তাকে বলে ইনভেস্টর অ্যান ইনভেস্টর মেক সাকসেসিভ ইনভেস্টমেন্ট ওই ইনভেস্টমেন্ট করছে ফর 5 ইয়ার্স 5 বছরের জন্য ইনভেস্টমেন্ট করছে ঠিক আছে তো অ্যাট অ্যান অ্যানুয়াল ইন্টারেস্ট রেট কত 4% হিজ সাকসেসিভ ইনভেস্টমেন্ট ওর ইনভেস্টমেন্ট গুলো বলছে কি বলছে এন্ড অফ ইয়ার কি লিখলাম এন্ড অফ ইয়ার আচ্ছা এন্ড অফ ইয়ার মানে বছরের শেষে ইনভেস্টমেন্ট করছে কবে বছরের শেষে ধর এখানে লেখে ১ ২ ৩ ৪ ৫ প্রতি বছরের শেষে প্রথম বছরের শেষে ইনভেস্ট করেছে কত ৫০০ টাকা ২ নম্বর বছরে সে ইনভেস্ট করেছে কত ১০০০ টাকা ৩ নম্বর বছরে সে ইনভেস্ট করেছে কত ১৫০০ টাকা ৪ নম্বর বছরে সে ইনভেস্ট করেছে কত ২০০০ টাকা আর ৫ নম্বর বছরে সে ইনভেস্টমেন্ট করেছে কত বল ২৫০০ টাকা ঠিক আছে বুঝতে পারলি আচ্ছা প্রতি বছর যে ইনভেস্ট করেছে ইনভেস্টমেন্টের অ্যামাউন্টটা কি সেম আছে প্রতি বছর এখন তুই বলবি স্যার প্রতি বছর ৫০০ করে পাচ্ছি এটা ম্যাটার করে না আমি বললাম প্রতি বছর ইনভেস্টমেন্ট কি সেম আছে না তাহলে এটাকে কি বলে আনইকুয়াল ঠিক আছে এরকম অঙ্ক কিন্তু আমি অনেক দেখছিলাম কালকেই দেখছিলাম যে এরকম অঙ্ক থাকে পরীক্ষায় ঠিক আছে রেয়ার থাকে বাট থাকে কি লিখলাম অ্যামাউন্ট ইনভেস্টেড লেখ অ্যামাউন্ট ইনভেস্টেড ক্যালকুলেট the amount calculate the amount that he will receive after 5 years তাহলে কি বের করতে বলেছে এখানে দেখ ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট দ্যাট মানে ৫ বছর পর তুই কত পাবি দেখ সিম্পল ব্যাপার দেখ এই দেখ ভালো করে বুঝছিস হ্যাঁ ভালো করে বুঝছিস কিন্তু ধর তুই প্রথম বছর শেষে ৫০০ টাকা ইনভেস্ট করেছিস ঠিক আছে দ্বিতীয় বছরের শেষে তুই ১০০০ টাকা ইনভেস্ট করেছিস তৃতীয় বছরের শেষে তুই ১৫০০ টাকা ইনভেস্ট করেছিস ৪ নম্বর বছরের শেষে তুই ২০০০ ইনভেস্ট করে ৫ নম্বর বছরের শেষে তুই ২৫০০ টাকা ইনভেস্ট করেছিস প্রশ্ন হলো তুই ৫ বছরের শেষে গিয়ে প্রশ্ন হলো ৫ বছরের শেষে গিয়ে তুই কত টাকা পাবি
তাহলে কি বললাম, প্রথম বছরের শেষে আমি 500 টাকা জমা করেছি, দ্বিতীয় বছরের শেষে আমি 1000 টাকা জমা করেছি, 3 নম্বর বছরের শেষে আমি 1500 টাকা জমা করেছি, 4 নম্বর বছরের শেষে আমি 2000 টাকা জমা করেছি, আর 5 নম্বর বছরের শেষে 2500 টাকা জমা করেছি। তাহলে হিসাব বলছে আমি 5 বছরের জন্য ইনভেস্ট করেছি। 5 বছরের শেষে আমার হাতে কত টাকা আসবে এটাই জানতে চেয়েছে। সিম্পল ব্যাপার, একদম সিম্পল ব্যাপার। তুই ভাব তাহলে কি হবে, আমি কালকে করেইছিলাম। আমি তোকে দেখিয়ে যে কালকে যেভাবে খুব ডিটেইলস এ করাবো ওইভাবে ডিটেইলস এ করাবো না, বাট আমি যেইভাবে করাবো অবশ্যই বুঝিয়ে যাবে, অবশ্যই বুঝিয়ে যাবে। কোনো সমস্যা নেই। তো সলিউশনে যদি আসিস, কি করবি জানিস তো? একদম সিম্পল ব্যাপার। আজকে যে টাকাটা জমা করেছিস তুই ৫ বছর, বন্ধু আমার কথা মন দিয়ে শুনবি। আজকে তুই যে টাকাটা জমা করেছিস, আজকে ধর আজকে তুই কত জমা করেছিস? আজকে তুই ৫০০ টাকা জমা করলি। আজকে প্রথম বছর সে ৫০০ টাকা জমা করলি। সেই টাকাটা ৫ বছরে গিয়ে কত টাকা পাবি? তাহলে আজকে যে টাকা প্রথম বছরের শেষে যে ৫০০ টাকা জমা করলি, তাহলে তোর টাকাটা কত বছর খাটলো বলতে পারবি? প্রথম বছরের শেষে যে টাকাটা জমা করলি, সেই টাকাটা তুই ৫ বছর পর যে টাকাটা পাস, ক বছর খাটলো? ৪ বছর। তুই না বুঝতে পারলি না? প্রথম বছরের শেষে টাকা জমা করলি। তাহলে তোর টাকাটা কাটলো ২ নম্বর বছর কাটলো, ৩ কাটলো, ৪ কাটলো, ৫ কাটলো, ৪ বছর কাটলো। এবার ২ নম্বর বছর সে যেটা ইনভেস্ট করে সেটা ক বছর কাটলো? ৩ বছর। আর ৩ নম্বর বছর সে যেটা ইনভেস্ট করে সেটা কত বছর কাটবে? ২ বছর। আর ৪ নম্বর বছর সে যেটা ইনভেস্ট করে ক বছর কাটবে? ১ বছর। আর ৫ নম্বর বছর সে যেটা ইনভেস্ট করে সেটা ক বছর কাটবে? 0 বছর, 0 বছর। এটাই হয়েছে, আর কিছু না। আর কিচ্ছু না। সিম্পল কথা। লেখ, ১ম এ লেখ। এখানে লেখ এন্ড অফ ইয়ার। এখানে লেখ এন্ড অফ ইয়ার। ১, ২, ৩, ৪, ৫। এবার এখানে লিখবো অ্যামাউন্ট ইনভেস্টেড, লাইক অ্যামাউন্ট ইনভেস্টেড। তো দেখ কত কত ইনভেস্ট করেছিস? ৫০০, ১০০০, ১৫০০, ২০০০, ২০০০, ২৫০০ লে। হয়ে গেল? বুঝতে পারলি? এরপরে যেটা বলছিলাম, নাম্বার অফ ইয়ার কম্পাউন্ডেড, মানে তোর টাকাটা কত বছর খাটছে এটা লিখবি। এটা লিখবো নাম্বার অফ ইয়ার কম্পাউন্ডেড। প্রথমটা ক বছর খাটলো বল? ৪ বছর। পরেরটা ৩ বছর, তারপরটা ২ বছর, ১ বছর, 0 বছর। ঠিক আছে? হয়ে গেল? এবার এখানে কি করবো কি জানিস তো? সিভিএফ কি লিখলাম? সিভিএফ মানে কম্পাউন্ড ভ্যালু ফ্যাক্টর। ঠিক আছে? কম্পাউন্ড ভ্যালু ফ্যাক্টর। স্যার এটা কি জানিস তো? এখানে আমি অ্যারো দিয়ে লিখলাম। যেকোনো একটা লিখবি পরীক্ষার হলে। হয় সিভিএফ লিখবি আর না হলে এটা লিখবি 1 প্লাস i টু দি পাওয়ার n। আর আগেই লিখলাম সিভিএফ কি করে বের করতে? 1 প্লাস i টু দি পাওয়ার n করলে সিভিএফ বেরোয়। দেখ আমাকে বল। বল দেখি কত পার্সেন্ট ছিল অঙ্কে? স্যার 4%। দেখ আমি যেটা লিখছি বলবি হ্যাঁ কি না, লেখা যায় কি লেখা যায়? 1.04 টু দি পাওয়ার 4, বুঝতে পারলি? কেন লেখা যায় তো? আমার 4% ছিল তো। দেখ না উপরে লিখেছি 1 প্লাস i। 1 i মানে কত? 4%, 0.04। 1 এর সাথে 0.04 যোগ করলে কত হয়? 1.04। আর 4 বছর বলে টু দি পাওয়ার 4 হয়েছে। ব্যাস। এবার এটাকে ক্যালকুলেট করে দেখতে হবে তো কত হচ্ছে? 1.04, 1.169 বেরোচ্ছে। মানে আমি এটাকে 1.170 করে দেই। এটাকে 1.170 করে দিতে পারি। ঠিক আছে? নেক্সট এবার করবি 1.04 কিউব। পরেরটা কত বলছে? 1.125। তারপরটা কত হচ্ছে? 1.04 পাওয়ারে কত হচ্ছে? স্কোয়ার। ঠিক আছে তো? জানিস তো কত হবে? 1.0816। তারপরটা 1.04 পাওয়ারে 1 মানে 1.04। আর 1.04 পাওয়ারে 0 মানে 1 হয়। কোনো কিছু পাওয়ারে 0 হলে এটা 1 ই। আর লাস্টেরটা ফিউচার ভ্যালু। স্যার কি করে বের করতে হয়? কতবার শেখাবো বল? আজকেই তো শেখালাম। এই যে ফিউচার ভ্যালু বের করবো, এই যে এটা সিভিএফ বেরোলো, এর সাথে অ্যামাউন্ট ইনভেস্টেড গুণ করে দেয়।
বেশ হয়ে গেল, বেরিয়ে যাবে, তাহলে অ্যান্সার বেরিয়ে যাবে। এটা বেরোচ্ছে 525। তাহলে কি বুঝতে পারি, দেখ তোরা থেকে শোন, প্রথম বছরের শেষে তুই 500 টাকা ইনভেস্ট করলে 5 বছরের শেষে তুই কত টাকা পাবি? 585 টাকা পাবি, ঠিক আছে তো? আচ্ছা, তারপরটা কর 1125, তারপরটা কর 1622, তারপরটা কর 2080, তারপরটা কর 2500, টোটাল কর। তারপরে তুই যা যা ইনভেস্ট করেছিস 5 বছরের পর গিয়ে তুই কত টাকা পাচ্ছিস? 5, 5, 10 আর 2 12, মানে 7,912, দেখ তো এই টাকাটা পাচ্ছি। হয়েছে? এটা বলতে পারছি, অঙ্কটা অঙ্কটা বুঝতে পারছিস তো? তাহলে এটা কত নম্বর অঙ্ক করলাম? দেখ কত নম্বর অঙ্ক করলাম এটা? 6 নম্বর, তাই তো? এবার আমরা 7 নম্বর অঙ্কে চলে আসি। লেখ, মিস্টার রাজেশ invest invest a fixed sum of rupees 5,000 at an annual interest rate, at an annual interest rate 7% at the end of each year for 5 consecutive years. Full stop. Calculate the future compound value. Calculate the future compound value. Calculate the future compound value of this annuity. দেখে এখানে annuity লিখে দিয়েছে, একটা টার্ম পেলি annuity। আমি annuity কথাটা কখন ইউজ করবো বললাম? যখন প্রতি বছর সেম অ্যামাউন্ট ডিপোজিট করবি, সেম অ্যামাউন্ট, সেম, আলাদা হবে না, অ্যামাউন্টের পরিমাণ সেম হবে। বলছে মিস্টার রাজেশ ইনভেস্ট আ ফিক্স সাম অফ 5,000। তার মিস্টার রাজেশ ইনভেস্ট করছে ফিক্স সাম, 5,000 টাকা করে ডিপোজিট করছে, তখন অ্যানুইটি। তার মানে অ্যানুইটি, কোনো সন্দেহ নেই, ঠিক আছে? অ্যাট অ্যান্ড দেখ তুই আগে আজকে যতগুলো এক্সাম্পল করলাম, প্রথম দিকের গুলো কি করলাম? প্রথম দিকের গুলো স্যার একবারই ডিপোজিট করেছি, তাই তো? আগের অঙ্কটা কি করলাম? মাল্টিপল ডিপোজিট করেছি, কিন্তু ডিফারেন্ট অ্যামাউন্ট। মাল্টিপল ডিপোজিট ডিফারেন্ট অ্যামাউন্ট, আর এখানে মাল্টিপল ডিপোজিট সেম অ্যামাউন্ট, ঠিক আছে তো? তাহলে মিস্টার রাজেশ ইনভেস্ট আ ফিক্স সাম অফ 5,000 অ্যাট অ্যান অ্যানুয়াল ইন্টারেস্ট রেট 7% অ্যাট দ্য এন্ড অফ ইচ ইয়ার। প্রতি বছরের শেষে তুই ইনভেস্ট করছিস কত? 5 বছরের জন্য, ফর 5 কনসিকিউটিভ ইয়ার্স। ক্যালকুলেট দ্য ফিউচার কম্পাউন্ড ভ্যালু অফ দিস অ্যানুইটি। তাহলে কি করে করতে হবে দেখ, তোকে দেখ কিভাবে করতে হবে, অনেক ট্রিক শিখিয়ে দেবো। আগে না একটু বেসিক জিনিসটা শেখাই, মানে প্রথমে না, মানে থার্ড সেমিস্টার যেভাবে করতে সেভাবে করাচ্ছি না, মানে ফর্মুলা ছাড়া, উইদাউট ফর্মুলায় করাচ্ছি। দেখ না আগের অঙ্ক করে, জাস্ট দেখ, এটা টোকার দরকার নেই, এখানে দেখেন, এখানে দেখেন, এখানে দেখেন, এই অঙ্কটা দেখে নিন না, টোকার দরকার নেই, জাস্ট দেখে নিন। স্যার ক্যালকুলেট করতে দেখ একভাবে, এটা 5 বছরের জন্য বলেছিল তো? হ্যাঁ, তাহলে ব্যাপারটা একই হলো, ব্যাপারটা কি বুঝতে পারলি তো? জাস্ট একটু গুণ করে দেখ, সুমন গুণ কর দেখি, এটা একটু গুণ করতে থাক, কত হচ্ছে দেখ।
কত হচ্ছে বল দেখি? 5,000 ইন্টু 1.170 কত হচ্ছে? 5850। তারপরটা বল কত হচ্ছে? 5,000 ইন্টু 1.125 কত হচ্ছে? 5625। তারপরটা কর, কত থাক? 5,000 5408 5408 5200। তারপরটা 5,000 সব করা যোগ কর, দেখ কত বেরোচ্ছে। কোন ব্যাপারটাই কঠিন লাগলো ব্যাপারটা? এটা সেম অ্যামাউন্ট বলে এইভাবে হলো, আর ওটা আনইকুয়াল হলে এইভাবে হচ্ছে। কত? 5850 প্লাস 5625 প্লাস 5408 প্লাস 5200 প্লাস 5000। আচ্ছা কত বেরোলো এটা? 27,083, তাই তো? ঠিক আছে। তাহলে কত বেরোলো বললি? 27,083, তাই তো? তাহলে কত বেরোলো আমাদের? 27,083, ঠিক আছে তো? আচ্ছা এবার দেখ, এটাকে এটা এটা দেখলে এটা কত সোজা লাগলো ব্যাপারটা, কিন্তু এটাকে একটা ফর্মুলা আছে। দেখ ব্যাপারটা শোন ভালো করে মন দিয়ে শুনবি কিন্তু, যেটা বোঝাচ্ছি। এবার দেখ, আমি এত কঠিন ভাবে করবো মানে ব্যাপারটা অনেক সময় নষ্ট হলো না? আমার প্রশ্ন হলো, এটা করতে কতটা সময় নষ্ট হলো? কি বল? এটা করতে আমি ছক করে কোনো সময় নষ্ট হলো? আর শর্টকাট টেকনিক আছে, শর্টকাট টেকনিকটা কি? দেখ, এই যে সিবিএফ এর ঘরটা যোগ কর, সিবিএফ এর ঘরটা যোগ কর। যোগ করে কত হচ্ছে বল? 1.170 প্লাস 1.125 প্লাস 1.0816 প্লাস 1.04 প্লাস 1 কত হচ্ছে? 5.4166। 5.4166 ইন্টু 5,000 কর, কত বলো? 27,083। বুঝতে পারলি ব্যাপারটা? তার মানে এখান থেকে তুই কি বুঝতে পারলি? একটা ফর্মুলা হচ্ছে, স্যার একটা ফর্মুলা হচ্ছে, ধরুন না প্রেজেন্ট ভ্যালুর সাথে আপনি যদি সিভিএএফ মাল্টিপ্লাই করে দেন, ঠিক আছে? সিভিএএফ মাথায় রাখবে, সিভিএএফ যদি এই দুটো যদি আপনি গুণ করে দেন, তাহলে আপনার এটা অ্যান্সার বেরিয়ে যাবে, কিনা? কত এই কোশ্চেনটা একটা লাইনে অঙ্কটা হলো কি হলো বল? এক লাইনে অঙ্ক হলো, পুরো 5 নাম্বার এক লাইনে অঙ্ক লিখে গেল। কি করে বুঝতে পারলি ব্যাপারটা? কেন কোন কনসেপ্টে আসছে? কনসেপ্টে তোকে বলতে হবে। ঠিক আছে, তাহলে কত হলো বল? এবার এখানে 5,000 ফিউচার ভ্যালু বের করছে, হ্যাঁ? আর এখানটায় না কত পার্সেন্ট ছিল অঙ্কে বল? 7% ছিল তো। আচ্ছা দেখ, এই যে আগে, এখন তোরা বলবি যে, তোরা বলতে পারিস দেখ আগের অঙ্কটার সঙ্গে এই অঙ্কটা মিলবে না। মেলেনি কেন জানিস তো? এই অঙ্কটায় 7% বলেছে, আর আমি আগের অঙ্কটায় 4% তে করেছিলাম। এই জন্য এখানে দেখ ওদের কত পেয়েছিল?
এই জন্য ওদের কত বেরিয়েছিল ২৭,০৮৩ বেরিয়েছিল না, ওদের ২৭, আমি যে করলাম ২৭,০৮৩ কেন বেরিয়েছিল, আর আমি এখন যে এই অঙ্কটা করবো না ২৭,০০০ বেরোবে না, আরো বেশি বেরোবে। কেন? আমার কথাটা বুঝতে পারছিস তুই কেন বললাম? এটা আমি এটা আমি 4% করেছিলাম। আর তুমি পাওয়ার অবস্থা থেকে নাম্বারটা হ্যাঁ হ্যাঁ, পাওয়ারের সমস্যা নেই, সমস্যা 4-এ। সেটা বলতে পুরো পাওয়ার অ্যাড করে দিলে তো আরোই দিবে। পাওয়ার অ্যাড করে দিলে মানে? আমরা তো দেখো এখানে যদি সংখ্যাগুলো না না, ওইভাবে হবে না। যেটা বলছিলাম আমি যেটা বলছিলাম আমি এটা এবার দেখ, পিভি কত ছিল? প্রেজেন্ট ভ্যালু ৫,০০০ টাকা ছিল। আর সিভিএএফ আমার কত পার্সেন্ট ছিল? ৭%, মানে এখানে লিখলাম ৭%। আর ক বছর? ৫ বছর, এখানে লিখলাম ৫। ঠিক আছে তো? যেটা লেখা থাকে এখানে লিখলাম ছোট করে ৭%, ৫। এবার দেখ, এটা বলবি স্যার এটা অ্যাকচুয়ালি কি হয় জানিস তো? আমার কথা শুনবি, এটার ভ্যালু না পরীক্ষার হলে বলে দেয়। এই ফর্মুলা তখনই ইউজ করবি যদি এর ভ্যালু বলে দেয়। এর ভ্যালু বলে দেয়, বুঝতে পারছিস তো? সিভিএএফ 7%, 5 এর ভ্যালু বলে দেয়। স্যার যদি বলে না দেয় তারও টেকনিক আছে, সিভিএএফ বের করার ফর্মুলা দেখ লিখে দিচ্ছি কি করে। সিভিএএফ কি করে বের করতে হয়? সিভিএএফ কত পার্সেন্ট বলেছে বল অঙ্কে? অঙ্কে কত বলেছে স্যার? 7%। ক বছর বল? ৫ বছর। কি করে বের করবো ভালো করে শুনবি, মন দিয়ে শুনবি। 1.07 বুঝতে পারলি কেন 1.07 হল? কেন 7%? কারণ আমাদের ফর্মুলা কি জানতাম? 1 প্লাস আই বলতাম না? তাহলে 1 আর আই কত? 0.07। সমান কত হচ্ছে? 1.07 হচ্ছে তো? হ্যাঁ 1.07 হচ্ছে। এবার ইনটু দিয়ে ইকুয়াল টু কবার পেস্ট করে দিই? ইনটু দিয়ে ইকুয়াল টু ৫ বার পেস্ট করবো, বুঝতে পারলি তো? ৫ বার। কেন ৫ বার? সরি, এখানে কবার আছে দাঁড়া স্যার, ১ মিনিট এখানে একটু বলে দিচ্ছি। এটা তো ৫ বছর আছে না? ৫ বছর। তাহলে ইনটু দিয়ে কবার ইকুয়াল টু পেস্ট করবো? ৩ বার পেস্ট কর, ৩ বার। হ্যাঁ, ইনটু দিয়ে ৩ বার ইকুয়াল টু পেস্ট কর। ১, ২, ৩। ভালো করে শুনবি, এবার কিছু টেকনিক বলে দিচ্ছি। যখনই 1.07 ইনটু দিয়ে ইকুয়াল টু পেস্ট করলি না, ইনটু দিয়ে যখন ইকুয়াল টু পেস্ট করলি, এটা বেরিয়ে গেল ৩ নম্বর বছর, এটা বেরোবে ৪ নম্বর বছর, এটা বেরোবে ৫ নম্বর বছর। ঠিক আছে তো? যেটা বেরোলো তার সঙ্গে জিটি লিখবি। পড়ে যেটা বেরোবে তারপরে জিটি পেস্ট করবি, জিটি, যে ক্যালকুলেটর জিটি প্রেস করলি, তারপর প্লাস করবি 2.07, প্লাস করবি 2.07। দেখ তো কত বেরোচ্ছে ওদের ক্যালকুলেটারে, করে বল কত বেরোচ্ছে। 5.75 বেরোচ্ছে, 5.75। হ্যাঁ, তাহলে দেখতে পারলি কি করে বের করতে? সিভিএএফ টা কি করে এটা বের করার ফর্মুলা এক জায়গায় লিখে রাখ না ভাই, এক জায়গায় লিখে রাখ না। সিভি বলে লিখে রাখ, এবার দেখ হাউ টু ক্যালকুলেট সিভিএএফ, বুঝতে পারলি তো? লিখে রাখ, এক জায়গায় লিখে রাখ, প্রত্যেককে বলছি লিখে রাখ। হাউ টু ক্যালকুলেট সিভিএএফ, সিভিএএফ কি করে ক্যালকুলেট করতে হয়। ঠিক আছে, সিভিএএফ কি করে ক্যালকুলেট করতে হয় এইভাবে। যা সাপোজ 7% লিখে নে, লিখে নে। লিখে নে 7% ৫ বছর কি করে ক্যালকুলেট করতে হয়, এইভাবে ক্যালকুলেট করতে হয়। 1.07 ইনটু দিয়ে তিনটে ইকুয়াল টু পেস্ট করলাম, তিনটে ইকুয়াল টু পেস্ট করলাম। ঠিক আছে, বুঝতে পারলি তো? ইনটু দিয়ে তিনটে ইকুয়াল টু পেস্ট করলাম, বুঝতে পেরেছিস ব্যাপারটা? মাথায় ঢুকলো? আর বলতে হবে না। কত পেয়েছি বললি? 5.75 গুণ করে দে, কত বেরোচ্ছে? ২৮,৫৭৪। এটা হচ্ছে একটা ফর্মুলা, এটা হচ্ছে একটা ফর্মুলা, এইভাবে করা যায়। আর একটা ফর্মুলা কি? এটা অ্যানুইটির অঙ্ক, হ্যাঁ। এইটা খুব আসে, এই টাইপের অঙ্কগুলো কিন্তু খুব আসে অর দিয়ে। আর একটা ফর্মুলা, এটা ফর্মুলা লিখেছি আমি। ফিউচার ভ্যালু ইকুয়াল টু, ভালো করে শুনবি, এদিক টাকা এ, এটা কি লিখলাম দেখ, এটা এ মানে কি? স্যার এ বলতে কোনটা? এ দেখ ভালো করে আমার স্ক্রিনের দিকে তাকাবি প্রত্যেকে। এ বলতে কোনটা? এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ। দেখ বুঝিস, এই যে গোল করলাম, এটা হচ্ছে এ, ওটা হচ্ছে এ, তাই এ লিখলাম। ইনটু, ইনটু স্যার ইনটু কি লিখবেন? ইনটু কি লেখা ছিল বল এখানে? গ্রিন কালিতে হাইলাইট করা কি লেখা আছে? সিভিএফ। এবার দেখ সিভিএফ কাকে বলে? ম্যাথমেটিক্স এর ভাষায় সিভিএফ কাকে বলে? ম্যাথ কাকে বলছে সিভিএফ? দেখ 1 প্লাস আই টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই আই, এটাকে বল। এটা ম্যাথ বলছে, এটাকে সিভিএফ বলে। ম্যাথ বলছে, এটাকে আমরা সিভিএফ বলি। এটাকে বলো সিভিএফ।
এ কত ছিল 5,000 ব্র্যাকেটে 1 প্লাস আই, 1 প্লাস আই কত 7% 0.07 পাওয়ারে কত লিখবো 5 বছর ডিভাইড বাই মানে মাইনাস 1 ডিভাইড বাই 0.07 ব্যাস। এটা করে দেখবি ওটাই বেরো যেটা করলাম 5,000 ইন্টু 5.75 করে বেরোবে কত 28,574 সরি কত পেয়েছিল বলতো 28,574 পেয়েছিল। 750 বেরোচ্ছে 5,000 ইন্টু 5.75 28,750 বেরোচ্ছে, তাহলে 574 কেন করেছিল? আবার করে দেখ তো। আমার তো তাই বেরোচ্ছে না। সো 5.75 করলে কত বেরোচ্ছে? 5,000 ইন্টু 5.75 করলে কত বেরোচ্ছে? 28,700। এটা বা এটা 750। ঠিক আছে, আমি কি বললাম বুঝলে তো? 754 বেরিয়েছিল তো, 574 ভুল করে। ও 754 বেরিয়ে তোরা উল্টো বলে দিই সংখ্যাটা। নম্বর হলো 8 নম্বর কোন? প্রফেসর নিয়োগী, প্রফেসর নিয়োগী contributed, Professor Niyogi contributed rupees 70,000, ঠিক আছে, পার ইয়ার, rupees 70,000 পার ইয়ার টু পিপিএফ। কোথায় কন্ট্রিবিউট করেছে? পার ইয়ার টু পিপিএফ অ্যাকাউন্ট ইন এসবিআই for 15 consecutive years, for 15 consecutive years, ঠিক আছে, at 8% interest rate, at 8% interest rate, ঠিক আছে তো, ফুল স্টপ। What is the future value? What is the future value of the annuity? Of the annuity at the end of 15 years? At the end of 15 years. কি বলেছে কোশ্চেন পড়। বলছে কি প্রফেসর নিয়োগী কন্ট্রিবিউট করেছে 70,000 টাকা পার ইয়ার, প্রতি বছর 70,000 টাকা করে কন্ট্রিবিউট করে। কোথায়? পিপিএফ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে প্রতি বছর 70,000 টাকা করে ও কন্ট্রিবিউট করতে এসবিআই ব্যাংকে পিপিএফ অ্যাকাউন্ট খুলেছে, প্রতি বছর 70,000 টাকা করে জমা করছে, 15 বছরের জন্য জমা করছে, ঠিক আছে তো? প্রতি বছর জমা করছে কিন্তু, হ্যাঁ, এক বছর জমা করে রেখে দিচ্ছে না, প্রতি বছর জমা করছে 70,000 টাকা করে এসবিআই অ্যাকাউন্টে পিপিএফ জমা করছে, 15 বছর ধরে 8% ইন্টারেস্ট দিচ্ছে। হোয়াট ইজ দ্য ফিউচার ভ্যালু অফ দ্য অ্যানুইটি অ্যাট দ্য এন্ড অফ 15 ইয়ার্স? বলছে বলছে তাহলে 15 বছরের শেষে গিয়ে ও কত টাকা পাবে? 15 বছর শেষে গিয়ে কত টাকা পাবে? ঠিক আছে, 15 বছর শেষে গিয়ে কত টাকা পাবে? একটা কথা বলি দিই, কালকে আমি লাস্টে যখন ক্লাস চলছে যোগ্যতা লাস্টে, একদম লাস্টে শেষ যখন কোনো রকম লিখেছিলাম, অ্যানুইটি দু রকমের হয় জানিস তো, একটা হয় অর্ডিনারি আর একটা হয়, একটা লিখেছিলাম অর্ডিনারি অ্যানুইটি আর একটা অ্যানুইটি ডিউ। অর্ডিনারি অ্যানুইটি কি বলতো?
যেটা তুই বছরের শুরুতে একদম শুরুতে যদি ইনভেস্টমেন্ট করিস তাকে বলে অর্ডিনারি। আর যদি তুই শেষে ইনভেস্ট করিস, সরি একটু উল্টো বললাম, কালকে কি বলেছিলাম, অর্ডিনারি কাকে বলে, আর অ্যানুইটি কাকে বলে। অর্ডিনারি হচ্ছে বছরের শেষে হলে অর্ডিনারি, ঠিক আছে, আর শুরুতে হলে কি, এটা তো লিখেছিলাম কালকে, দেখ কালকে কি লিখেছিলাম খাতা একটু দেখে নে। বিগিনিং হলে কি হয় আর এন্ড হলে কি হয়, কালকে লিখেছিলাম অর্ডিনারি অ্যানুইটি। হ্যাঁ, প্রথম মানে বছরের শেষে যদি তোর ইনভেস্টমেন্টটা হয়, বছরের শেষ দিনে যদি ইনভেস্টমেন্ট হয় তাকে বলে অর্ডিনারি। বছরের শেষ দিন ইনভেস্টমেন্ট হলে অর্ডিনারি, আর বছরের শুরুতে ইনভেস্টমেন্ট হলে তাকে বলে অ্যানুইটি। ঠিক আছে, অ্যানুইটি। তারপরে এই কোশ্চেনটা পড়ে দেখতে হবে ইনভেস্টমেন্ট বছরের শুরুতে হয়েছে না শেষে হয়েছে। শুরুতে হয়েছে না শেষে হয়েছে। প্রফেসর নিয়োগে কন্ট্রিবিউট 70,000 টাকা পার ইয়ার টু পিপিএফ অ্যাকাউন্ট ইন এসবিআই for 15 consecutive years at 8% interest rate. What is the future value of the annuity? এটা না, এটা বছরের সেখানে যদি বছরের শুরুতে ইনভেস্টমেন্ট পিপিএম যে টাকাটা দেয় না আমরা সবসময় মানে শেষ দিনে গিয়ে ফেলা হয় ঠিক আছে। তো এটা বছরের শেষে করা হয়, বছরের শেষে। জাস্ট তোকে দেখতে হবে, কোশ্চেনটা পরে বলতে হবে এই যে টাকাটা ইনভেস্টমেন্ট করা হয়েছে বছরের শুরুতে নাকি শেষে। ঠিক আছে, যদি শুরুতে হয় তাহলে অ্যান্সারটা কি হবে, শুরুতে হলে কি হবে আর শেষে হলে কি হবে। আমি লিখছি এটা, মনে করছি এটা বছরের শেষ দিনে করা হচ্ছে। কোন দিন করা হচ্ছে, বছরের শেষ দিন। লিখি বছরের শেষ দিন হলে কি হয় তাকে বলা হয় অর্ডিনারি, তাকে বলা হয় অর্ডিনারি অ্যানুইটি। কি বললাম বলতে হয়, ইনভেস্টমেন্ট দু রকম থেকে করা যায়। যেমন কোনো জিনিসে না বছরের শুরুতে ইনভেস্ট করতে হয়, আর কোনো জিনিসে বছরের শেষে ইনভেস্ট করতে হয়। ঠিক আছে, শুরুতে ইনভেস্ট করলে একরকম ফর্মুলা, শেষে ইনভেস্ট করলে একরকম ফর্মুলা। এটা ধরে নিলাম এ, এটা ধরে নিলাম এন, এটা লিখলাম এন। এন্ডে ইনভেস্টমেন্টটা করা হয়। ফর্মুলা কি হবে দেখ, ফিউচার ভ্যালু বের করার ফর্মুলা হবে প্রেজেন্ট ভ্যালু ইনটু প্রেজেন্ট ভ্যালু মানে অ্যানুইটি। এখানে প্রেজেন্ট ভ্যালু লেখা হচ্ছে না, এ লেখাটা বেটার এখানে, এই কেসে এ লেখা কেন এ লিখবো, কিন্তু অ্যানুইটি বলছে এ লিখবে, এই জন্য অ্যানুইটি বলেছে বলে এ লিখবে। ব্র্যাকেট লিখ 1 প্লাস i টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইড বাই i। ঠিক আছে, তাহলে তুই প্রতি বছর কত টাকা করে ফেলছিস, 70,000 টাকা করবে, 70,000 টাকা। এটা কত হবে 1.08, হ্যাঁ কি বলতে পারি তো 8%, 15 বছর, উপরে পাওয়ারে 15 মাইনাস 1 ডিভাইড বাই 0.08। ঠিক আছে, এবার ক্যালকুলেট করে পারবি তো এটা কত, 1.08, 14টা ইকুয়াল টু পেস করবে, করে যেটা বেরোবে তার থেকে -1 করবি। হ্যাঁ ঠিক আছে, ডিভাইডেড বাই 0.08 করবি। কত বেরোচ্ছে 27.15, কত বেরোলো বল 27.15, মানে 27.152। 70,000-এর সঙ্গে এটা গুণ করবো 27.152, কত হচ্ছে লিখছি, এটা বেরোচ্ছে 19,00,648, এটা বেরোলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে কি বলতে পারি, তুই পিপিএফ এ প্রতি বছর যদি 70,000 টাকা করে জমা করিস, ঠিক আছে, তাহলে 15 বছর শেষে গিয়ে তুই কত টাকা পাবো, 8% রেট অফ ইন্টারেস্ট ধরলে 19 লাখ টাকা হবে, 19 লাখ টাকা। ঠিক আছে, এটারই আরেকটা ফর্মুলা বলেছিলাম আগের অঙ্কটা করার সময়, ফিউচার ভ্যালু ইকুয়াল টু অ্যানুইটি ইনটু সিভিএএফ, মনে পড়ছে সিভিএএফ 8% 15 বছর। এটাই লিখেছিলাম আগেরটাই। এ মানে 70,000, স্যার এটা কি করে বের করেছিলেন আগেরটায়, আগের টেকনিক বলে আগেরটা কি করে করেছিলাম দেখ, আগেরটা একবার দেখে নে তাহলে সুবিধা হবে বলতে, বলতে সুবিধা, লিখতে হবে না বারবার করে। আগেরটা 5 বছর ছিল, আগেরটা কত বছর ছিল, আগের অঙ্কটায় 5 বছর ছিল, তুই কটা ইকুয়াল টু পেস করেছিলি বল, 3টে। 5 বছর ছিল বলে 3টে ইকুয়াল টু পেস করেছিস, তাহলে এখানে 15 বছর আছে, কটা ইকুয়াল টু পেস করবো বল দেখি, 13টা, মানে দুটো কম, মাথায় রাখবি। তাহলে এখানে লিখে দিচ্ছি 1.08 ইনটু ইকুয়াল টু পেস করবো 13 টাইমস, 13 বার পেস করবো, করে যেটা বেরো তার সাথে জিটি লিখবি, জিটি প্লাস কি করবো 1.08, 2.08 করবে, 2.08 ওটা কত হচ্ছে দেখ, এটাই বেরোবে যেটা বললাম 27.152, এটাই বেরোচ্ছে, এটাই নিয়ম, মানে রুলটা বলে দিলাম, সিভিএএফ বের করার রুলটা বলে, রুলগুলো লিখে রাখবি। হ্যাঁ 27.152 কত বেরোচ্ছে অ্যান্সার, 19 lakhs
648। তোমার 9 নম্বর অঙ্কটা লেখ। মিস্টার জন ডিপোজিট ₹50,000, মিস্টার জন ডিপোজিট করেছে 50,000 টাকা at the beginning of each year. At the beginning of each year for 5 years. For 5 years in a public sector bank. In a public sector bank. And the deposit earns a compound interest of 8% per annum, full stop. Calculate how much money calculate how much money he will have at the end of 5 years. At the end of 5 years. ঠিক আছে, এটা দিয়ে বসছে। মিস্টার জন 50,000 টাকা ডিপোজিট করেছে। কবে ডিপোজিট করেছে? বিগিনিং। আমি কি বললাম, বারবার বলছি, টাকাটা কবে ডিপোজিট করছে? বিগিনিং নাকি এন্ড? এখানে হচ্ছে বিগিনিং এ ডিপোজিট। প্রতি বছরের শুরুতে 50,000 টাকা জমা করছে 5 বছরের জন্য। কোথায়? পাবলিক সেক্টর ব্যাংকে। at the deposit earns compound interest, ডিপোজিট করে কম্পাউন্ড ইন্টারেস্ট পাবে 8% per annum. Calculate how much money he will have at the end of 5 years. তাহলে দেখ দুটো ফর্মুলা হয়। এটা কিসের অঙ্ক? আগেরটা ছিল অর্ডিনারি, যখন বছরের শুরুতে ইনভেস্টমেন্ট করে সেটা বলে ডিউ, অ্যানুইটি ডিউ। এটা হচ্ছে অ্যানুইটি ডিউ অঙ্ক। কি করে বুঝলাম ডিউ? শুরুতে ইনভেস্ট করলে তখন ডিউ হয়। কেন? লিখে দিলাম বিগিনিং বলেছে বলে। ফর্মুলা, ফিউচার ভ্যালু বের করবো কি করে? অ্যানুইটি, এ ফর অ্যানুইটি, ঠিক আছে, এ ফর অ্যানুইটি ইনটু কি লিখবো? দেখ ইনটু কি লিখবো? সিভিএএফ, যেটা আগেরটা লিখলাম, কত পার্সেন্ট? 8%। ক বছর? 5 বছর। বুঝতে পারলি ব্যাপারটা? স্যার এটা তো আগেরটাই ছিল। হ্যাঁ, এটা তো হবে, এটা তো হবে। এর সঙ্গে আরো একটা হবে, দেখ এই দেখ ব্র্যাকেটে লিখলাম 1 প্লাস আই, নতুন আরেকটা ফর্মুলা হয়েছিল, বুঝলি? এটা তো হবে, তার সাথে এটা বলবে কেন জানিস তো? দেখ, যদি কারণ যদি গল্প কালকে বুঝিয়েছিলাম, তবু আরেকবার বলে দিচ্ছি। ধর এটা একটা টাইম লাইন, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর। আমি যদি প্রথম বছরে ভালো করে শোনো, আমি যদি প্রথম বছরে শুরুতে ইনভেস্ট করি, তাহলে 5 বছরে কটা সুদ পাবো বলতে কি? প্রথম বছর কিন্তু পাবে নষ্ট। 5 বছরে 5টা, প্রথম বছর শেষে ইনভেস্ট করলে 4টে। তাহলে এখানে প্রথম বছর শুরুতেই নিতে 5টা সুদ পাবো। তাহলে এটা হচ্ছে 4টে সুদের ফর্মুলা, এটা 4টে সুদের ফর্মুলা, আর এটা একটা সুদ, 5টা সুদ। ঠিক আছে, আরেকটা ফর্মুলা কি ছিল বল? আরেকটা ফর্মুলা শিখিয়েছিলাম, ফিউচার ভ্যালু ইকুয়াল টু এ, এখানে কি লিখেছিলাম? 1 প্লাস আই টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই আই। করে যেটা বেরোবে ব্র্যাকেটে 1 প্লাস আই। অঙ্ক তো করতেই পারবি নিজে, হ্যাঁ কি না বল? তাহলে বল এ কত ছিল? এ আমাদের স্যার 50,000 টাকা। এখানে লিখবো 50,000 টাকা। কত পার্সেন্ট ছিল? 8%, মানে 1.08 পাওয়ারে 5 মাইনাস 1 ডিভাইড বাই 0.08।
এখানে হচ্ছে 1.08। কোনো ডাউট নেই এখানে, করে ফেলে এটা। এটা তো ইজি, এটা তো ইজি, এটা একদমই ইজি। 1.08 চারটি কোয়াড -1 ডিভাইড বাই 0.08, কত পেয়েছেন? 5.87। হ্যাঁ 5.87 বেরিয়েছিল। 50,000 ইন্টু 5.87 ইন্টু 1.0, 316,980। অনেকে এই টাকাটা নাও বেরোতে পারে, একটু কম বেরোতে পারে, ঠিক কম বেরোতে কেন? আমি আমি 5.87 দিয়ে করেছি, হ্যাঁ। কেউ যদি ফ্র্যাকশন নিয়ে করে তাহলে একটু অন্য অ্যান্সার বেরোবে। 316,796, তাই তো? হ্যাঁ, তুই তো পুরো সংখ্যা নিয়ে করেছিস, ক্যালকুলেটর যা বেরিয়েছে। আচ্ছা, এটা করার একটা টেকনিক কি বলেছিলাম? 1.08 লিখবি, ইনটু দিবি, কবার ইকুয়াল টু প্রেস করবো, যেহেতু 5 বার আছে তাহলে 3 বার, 2 বার ক, জিটি প্রেস করবো, প্লাস করবো 2.08। কেন 2.08 করবো? 1.0 যে যত থাকবে তার সাথে অ্যাক্টিভ করবি, করে এটাই বেরোচ্ছে। 50,000 ইন্টু 5.87 ইন্টু 1.08, কত হচ্ছে স্যার? 316,980। আর দুটো অঙ্ক আছে, 10 আর 11। 10 নম্বর কি লিখবো? জুপিটার লিমিটেড has to redeem Jupiter Limited has to redeem debentures, ঠিক আছে তো, of rupees 10 lakhs at the end of 5 years from now. At the end of 5 years from now, how much amount the company how much amount the company should accumulate every year at 10% interest. Full stop. So that it ultimately becomes rupees 10 lakh after 5 years. এই ছিল কোশ্চেন। তাহলে কি বলছে? জুপিটার লিমিটেড হ্যাজ টু রিডিম ডিবেঞ্চার। আচ্ছা, ডিবেঞ্চার জানিস তো? ডিবেঞ্চার তো আগে তুমি সিলেক্ট করলি। ডিবেঞ্চার মানে লোন, ডিবেঞ্চার মানে কিছু না, লোন। আজকে তুই কোম্পানি চালানোর জন্য টাকার দরকার, তুই পাবলিককে বলেছিস, পাবলিকের থেকে তুই লোনের টাকাটা তুলেছিস। পাবলিকের থেকে যদি লোন নিস কোম্পানি চালানোর জন্য, ঠিক আছে, তখন তাকে বলা হয় ডিবেঞ্চার। এবার পাবলিকের থেকে টাকা নিলে পাবলিকের টাকাটা শোধ করতে হবে, তাই লিখেছে জুপিটার লিমিটেড হ্যাজ টু রিডিম ডিবেঞ্চার। Jupiter Limited has to redeem debenture of rupees 10 lakhs at the end of 5 years from now. তারপরে জুপিটার লিমিটেড ওই লোন নিয়েছে পাবলিকের থেকে, সেই লোনটা শোধ করতে চাইছে, ঠিক আছে, শোধ করতে চাইছে, রিডিম মানে শোধ করা, রিডিম ডিবেঞ্চার অফ 10 lakhs, ঠিক আছে। তাহলে 10 লাখ টাকা শোধ করবে কবে? at the end of 5 years from now, আজ থেকে 5 বছর পর শোধ করবে টাকাটা।
তার মানে এই 10 লাখ টাকা কোন ভ্যালু? 10 লাখ কি আজকের ভ্যালু নাকি 5 বছর পরের ভ্যালু? 5 বছর পরের ভ্যালু 10 লাখ টাকা শোধ করতে হবে। তার মানে এইটা কি 5 বছর পরের যে ভ্যালু তাকে বলা হয় ফিউচার ভ্যালু। তাকে কি বলা হয়? ফিউচার ভ্যালু রে। 5 বছর পরের যে ভ্যালু তাকে বলা হয় ফিউচার ভ্যালু। সলিউশন লে। তো ফিউচার ভ্যালু কত? 10 লাখ টাকা। ঠিক আছে? এন কত বছর? এন 5 বছর। 5 বছর। হাউ মাচ অ্যামাউন্ট দ্য কোম্পানি শুড অ্যাকুমুলেট এভরি ইয়ার। তার মানে বল কোম্পানিকে 5 বছর পর 10 লাখ টাকা শোধ করতে হবে। পাবলিকের থেকে টাকা নিয়েছে কোম্পানি, টাকা শোধ করতে হবে তো। তার মানে কোম্পানি 5 বছর 10 লাখ টাকা পাবে কোথা থেকে? এই জন্য কোম্পানিকে প্রতি বছর তোমার টাকা জমা দেওয়া হয়। আমরা পড়েছিলাম, মনে করার চেষ্টা করো, ফিফথ সেমিস্টারে একটা পড়েছিলাম সিঙ্কিং ফান্ড বলে একটা চ্যাপ্টার, ঠিক আছে? তো প্রতি বছর কোম্পানি প্রফিট থেকে টাকা সরিয়ে একটা ফান্ডে রাখে, এটাকে বলে সিঙ্কিং। মানে প্রতি বছর সেম অ্যামাউন্ট সরাবে, সেম অ্যামাউন্ট সরাবে, ঠিক আছে তো? তো বলছে প্রতি বছর কোম্পানি প্রফিট থেকে কত টাকা সরাবে, ঠিক আছে তো? এটাই। আর প্রতি বছর তো সেম অ্যামাউন্ট সরাবে, তার মানে অ্যানুইটি অঙ্ক, তার মানে অ্যানুইটির অঙ্ক। আমাকে এ বলে দেয়নি স্যার এ কত, এটাই তো বের করতে বলেছে, ঠিক আছে? এটাই তো বের করতে বলেছে। তাহলে বুঝতে পারলি স্যার ওই একই ফর্মুলা। আচ্ছা এটা কি প্রতি বছরের শেষে জমাচ্ছে নাকি শুরুতে জমাচ্ছে? এটা কবে জমাচ্ছে? প্রতি বছর শুরুতে না শেষে? দেখ সে বলছে শুরুতে, সে ভুল বলছে। কারণ কি কোম্পানি প্রতি বছর টাকাটা জমাবে। টাকা জমাবে কবে? কোম্পানি প্রথম কোথা থেকে টাকা সরাবে? প্রফিট থেকে। আর প্রফিটটা কবে কবে নির্ধারণ করা হয়? বছরের শুরুতে না শেষে? শেষে। তার মানে প্রফিটের এটা এই টাকাটা যে ডিপোজিট করবে না সেটা কবে? শেষে। শেষে মাথায় রাখবে, শেষে। তাহলে অর্ডিনারি অ্যানুইটির ফর্মুলা লিখবো। কি লিখবো? ফিউচার ভ্যালু ইকুয়াল টু এ, থার্ড ব্র্যাকেট খুলি, 1 প্লাস আই টু দি পাওয়ার 8 মাইনাস 1 ডিভাইড বাই আই। হয়ে গেল। এটা বের করবো। ফিউচার ভ্যালু কত বলেছে স্যার? 10 লাখ টাকা। 1 প্লাস আই কত পার্সেন্ট ছিল বল? 10% নাকি রে? 1.1 টু দি পাওয়ার 5 মাইনাস 1 ডিভাইড বাই 0.1। 0.1 তাহলে কর এখানে। এটা কত? এ এখানে হবে 1.1 টু দি পাওয়ার 5 মাইনাস 1 ডিভাইডেড বাই 0.1 কত হচ্ছে? 6.1051, তাই বেরিয়েছে? হ্যাঁ 6.1051। আর এদিকে কত বেরোলো? 10 লাখ। হয়ে গেল তো অ্যান্সার। এ কত বেরোবে? 10 লাখ ডিভাইড বাই 6.105 কত বেরোচ্ছে? 163 লেখ, 163,797। বুঝতে পারলি? এটা একটা ফর্মুলা। আর একটা ফর্মুলা কি শিখিয়েছি বল? স্যার ফিউচার ভ্যালু ইকুয়াল এ ইন্টু সিভিএএফ কত পার্সেন্ট? 10%। এখানে 10% ক বছর? 5 বছর না? হ্যাঁ 5 বছর। এখানে লিখো 5। তাহলে তুই কি জানিস স্যার? ফিউচার ভ্যালু জানি 10 লাখ টাকা। এ ইন্টু এটা কত শিখিয়েছিলাম? সিস্টেমটা মনে আছে নিশ্চয়? 10% মানে 1.1, ঠিক আছে তো? তখন কি বলেছিলাম? ইন্টু দিয়ে কটা ইকুয়াল টু বেস করবো? 3টে, 5 আছে। তারপর জিটি লিখবো, ঠিক আছে তো? প্লাস করবো কি 2.1 ব্যাস। কত বেরিয়েছে? 6.105। তাহলে এ ইকুয়াল 10 লাখ ডিভাইড বাই 6.105 কত হচ্ছে? 163,797। দেখ এর বাইরে না অঙ্ক দেবে না, মানে কম্পাউন্ডিং যা যা করা আমি বলবো আজকের ক্লাসে কম্পাউন্ডিং করে বাইরে অঙ্ক পাবি না। এই উপরই অঙ্ক থাকবে, ওদের লাইন লাইন ঘোরাবে। এর বাইরে অঙ্ক দেবেই না কম্পাউন্ডিং এ। লাস্ট আজকে লাস্ট হ্যাঁ 11 না পড়ো। মিস্টার রবার্টসন wants to buy a flat in Kolkata. What rupees 25 lakhs? What মানে মূল্য? What rupees 25 lakhs? Full stop. The payment has to made after 5 years.
from now. Full stop. For this purpose, he wants to. For this purpose, he wants to save an annual fixed amount. Save an annual fixed amount. In the form of bank deposit. In the form of bank deposit. Full stop. The bank pay an interest. The bank pay an interest of 9% per annum. Of 9% per annum. Full stop. How much Mr. Robertson how much Mr. Robertson should save per year if his total deposit along with interest is sufficient to buy the flat after 5 years. ঠিক আছে, লাস্ট অঙ্ক এটাই শেষ হয়ে যাবে আজকে। এটা হলে কম্পাউন্ডিং টেকনিক পুরো শেষ। পরের দিন সোমবার দিন আমরা ধরবো কি বলতো ডিসকাউন্টিং টেকনিক। ব্যাস, আর ডিসকাউন্টিং টেকনিক তোরা অর্ধেক জানিস। কোথায়? ক্যাপিটাল ওয়াইডিং নাই ডিসকাউন্টিং। ক্যাপিটাল ওয়াইডিং এর কোন মেথড তাও বলেছি, নেট প্রেজেন্ট ভ্যালু বলেছিস না, ওটাই হচ্ছে ডিসকাউন্টিং টেকনিক। একদম পুরো ওই কনসেপ্টই এগোবে, একদম পুরো ওই কনসেপ্ট এগোবে ডিসকাউন্টিং টেকনিক। ঠিক আছে? আর যারা ফার্স্ট টাইম টাইম ভ্যালু মানি করে তাদের একটু অসুবিধা হবে, আর যে ক্যাপিটাল ওয়াইডিং করে করবে তার কাছে বেশি ইজি লাগবে, তাকে আমার এত বলতে হবে না। দেখ কি লিখেছি, মিস্টার রবার্টসন ওয়ান্টস টু বাই আ ফ্ল্যাট ইন কলকাতা। মিস্টার রবার্টসন একটা কলকাতায় একটা ফ্ল্যাট কিনতে যাচ্ছে যার মূল্য 25 লাখ। ঠিক আছে তো? দ্য পেমেন্ট হ্যাজ টু মেড আফটার 5 ইয়ার্স ফ্রম নাও। ও আজ থেকে 5 বছর পর এই টাকাটা পেমেন্ট করবে 25 লাখ টাকা। ঠিক আছে তো? তার মানে 25 লাখ টাকা কবে লাগবে? 25 লাখ টাকা কবে লাগবে? 25 লাখ টাকা কবে লাগবে? 25 লাখ টাকা আজকে লাগবে না 5 বছর পর লাগবে? 5 বছর পর, মানে 25 লাখ টাকা ফিউচার হলো। একটা একটা করে লিখতে লিখি তোর সুবিধা হবে। এইটাই হচ্ছে অঙ্কগুলো না ধরে বুঝতে হবে ফিউচার ভ্যালু দিয়েছে না প্রেজেন্ট ভ্যালু দিয়েছে, এটা লিখতে হবে। ফিউচার ভ্যালু তোকে 25 লাখ টাকা বলে দিয়েছে। বলছে দ্য পেমেন্ট হ্যাজ টু মেড আফটার 5 ইয়ার্স ফ্রম নাও, বললাম আমি এটা। ফর দিস পারপাস হি ওয়ান্টস টু সেভ এন্ড, তাহলে ওর 5 বছর পর 25 লাখ টাকা লাগবে, তাহলে এখন যে টাকা লাগবে তবে তো। ফর দিস পারপাস হি ওয়ান্টস টু সেভ এন অ্যানুয়াল ফিক্সড অ্যামাউন্ট, বলছে প্রতি বছর সেম অ্যামাউন্ট জমাবো। তাহলে এটাকে কি বলে? এটাকে অ্যানুইটি বলে। অ্যানুইটি, এ ফর অ্যানুইটি। বলছে কত টাকা প্রতি বছর জমাতে হবে, এটা কোশ্চেন মার্ক দিন। দ্য ব্যাংক পে অ্যান ইন্টারেস্ট 9% পার অ্যানাম, মানে আই বলেছে 9%, 0.09। আর কি বলেছে? বলছে হাউ মাচ মিস্টার রবার্টসন শুড সেভ পার ইয়ার ইফ হিজ টোটাল ডিপোজিট অ্যালং উইথ ইন্টারেস্ট ইজ সাফিসিয়েন্ট টু বাই ফ্ল্যাট ফর 5 ইয়ার্স। এন্ড অফ 5 সব হয়েই গেল, বল পেয়ে গেছিস। শেষ হলো? কিছুই নেই অঙ্কের মধ্যে। ফিউচার ভ্যালু ইকুয়াল টু এ
থার্ড ব্র্যাকেট লেখ 1 প্লাস i টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইড বাই i। পরের লাইনে কি হবে? আমার লাগবে 25 লাখ ইকুয়াল টু a তো জানা নাই, আর এখানে হচ্ছে ধর 1.09 টু দি পাওয়ার 5 মাইনাস 1 ডিভাইড বাই 0.09। ক্যালকুলেটর নেই, 1.09 5 আছে, তার 4 বার ইকুয়াল টু বেস কর, মাইনাস 1 ডিভাইড বাই 0.09 পড়ে বেরোবে 5.985 a ইন্টু 5.985, আর এটা হচ্ছে 25 লাখ। 25 লাখ এটা ভাগ কর, ডিভাইড বাই 5.985 কত হচ্ছে? 417711। হ্যাঁ, এ হচ্ছে 417711। এটাই অর দিয়ে আর একটা কি ছিল ফর্মুলা বল? ফিউচার ভ্যালু ইকুয়াল টু এ ইন্টু CVAF, এটা ছিল 9% কমা দিয়ে 5, ফিউচার ভ্যালু 25 লাখ। এ জানা নেই, এটা তো কত বেরোলো 5.985, তাহলে এ কত বেরোবে 41771। আর এটা কি বলতে হবে? 9% মানে 1.09 ইন্টু দিয়ে কটা ইকুয়াল টু 5 বসে মানে 3 ইকুয়াল টু বেস করবো, জিটি লিখবো প্লাস দেবো 2.09, ব্যাস বেরিয়ে যাবে। ফরম্যাট গুলো শিখিয়ে দিলাম, ঠিক আছে? তার মানে আমি তোদের কাছে কম্পাউন্ডিং টেকনিকে যা হয় আর কিছু নেই, পুরো শিখিয়ে দিলাম কম্পাউন্ড।